সোমা ভাইয়া ওঠো। আমি কোথায় যাব তোমার কিছু হলে? ও ভাইয়া, ভাইয়া ওঠো না প্লিজ। আমাকে আমাকে একা রেখে যেও না। আমার আমার তুমি ছাড়া কেউ নেই সোমু ভাইয়া। তুমি ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। বোবা মনে আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যর বুকে কপাল থেকে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজনের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিয়াজকে পুরোপুরি না চিনলেও বুঝলো তখনকার তাকে বাঁচানো লোকটি এটা। কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে, অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো। সন্ধ্যা ভয় চেপে দ্রুত উঠে দাঁড়ায়, দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দুহাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যের কাছে এসে দাঁড়ায়, পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে। ও শিট। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার সামনে দাঁড়িয়ে দুহাতে জোর করে আছে। চোখ থেকে টুপ টুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। নিয়াজের মায়া লাগলো, জিজ্ঞাসা করে, ছেলেটি আপনার কেউ? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। সন্ধ্যা এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে সৌম্যর হাত চেক করে আশানুরূপ কিছু আন্দাজ করে। সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, সামনে আমার গাড়ি দাঁড় করিয়ে রাখা আছে, আমি গাড়ি নিয়ে আসছি, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, কেমন? কথাটা বলে নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যের পাশে বসলো। একটু দূরে কিছু বাজার চোখে পড়লো ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরো কিছু বলেছিল, আরো কিছু খাবার। সন্ধ্যার মনে পড়লো সৌম্য তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল সে তার জন্য ফুচকা আনতে যাচ্ছে, শহরের ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যাও অপেক্ষা করেছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাঁধ থামে না, বুক ভাঙা কান্নায় মেতে সৌম্য নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখখানার দিকে তাকিয়ে থাকে। সৌম্যর গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আমাকে রেখে যেও না সোমু ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পেছনে শুয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালিয়ে এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটি স্ট্রেচারে শুয়ে কেবিনে নিয়ে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্নামাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটির অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোণায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতের ছেঁড়া অংশগুলো ভেতরের থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে দিল। যদিও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ছেড়ে বলে, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবেন, আপনি আমার সাথে আসুন। সন্ধ্যা প্রসাদক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে, আসুন, ওনার অপারেশন করাতে হবে, আপনি দ্রুত না আসলে লেট হবে আমার। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে, ওনাকে আমার রুমে নিয়ে আসুন ফার্স্ট। নার্সটি এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে, আমি যতক্ষণ না আসি আপনি ওনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পেছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে একটি কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে বলে। শার্টটি পরে নিন, আপনাকে দেখতে খারাপ লাগছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভাবছিল আর এই লোকটি কি করলো? সন্ধ্যা বুঝতে পারল লোকটি ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল,
কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবলো এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশের চেয়ারে বসে বলে। সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল। সে কি জবাব দিবে? তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করেন। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটি মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটিকে জিজ্ঞাসা করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে। সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন, তুলো সহ মলম নিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোই দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবেই ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তি নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিছু ভালো লাগে না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পর পর ঝাপসা চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে। সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে। কথাটা শুনে সন্ধ্যার মনে ভয় একটুখানি কমলো, তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে। সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়াল না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলুনির চেয়ে বেশি জ্বলুনি তার মনে। লোকটি তার কত জায়গায় ছুঁয়েছে ভাবতেই দমবন্ধ লাগলো সন্ধ্যার। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়। সন্ধ্যা একদম বন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পর পর নোনা জল গড়িয়ে পড়েছে তার দু হাতের উপর। সমর ক্ষত খুব বেশি গভীর না হয় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না, সময় 1 ঘন্টার মতো লাগে। চাকুর পথটুকুর সৃষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজ শেষে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখলো সন্ধ্যা, সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞাসা করে। নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। সাকসেসফুলি হয়েছে, 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সাবিনা মৃদু হেসে বলে। নিয়াজ ব্রুকুজকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখ মুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো তার শার্ট সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাব সুলভ একটু হাসতো, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগলো। মেয়েটির তখনকার অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে। আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে, মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে। তোকে অনেকক্ষণ থেকে খুঁজেছিলাম, এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ব্রুকুজকে বলে। অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল, খুশি হও। আকাশ ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে। ও চলে যাও, আমি খুশি হইনি, অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে? আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটি বের করে তাকালো মালাটির দিকে। অরুণ ব্রুকুজকে আকাশের হাতের বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে। পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগেই আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে।
এরপর অরুণ কিছু বোঝার আগেই অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি টেনে ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস হলো কি করে এটা ফেলে দেওয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোল আমাকে, মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হীরা ফেলে দিয়েছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়। এটা হীরের চেয়েও দামি। অরুণ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়, দুহাত উপর দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা, আমি কিভাবে জানবো? ফুল বিদ্বেষী মানুষ হঠাৎ ফুল প্রেমী হয়ে গিয়েছে। তোল আমাকে। আকাশ রেগে বলে। মর তুই। অরুণ কাদো কাদো মুখ করে বলে, এই না, মারবে কেন? বিয়ে তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তোলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছি সেটা? উফ, এটার জন্য আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটি পাঞ্জাবির পকেটে রাখলো। দুহাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে। সন্ধ্যা দিয়েছে। একটু থেমে মৃদুস্বরে বলে। ওর ইচ্ছেগুলো পূরণ করতে চাই আমি। অরুণ অবাক হয়ে বলে। ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে। এই যে এই ফুল রেখে দিতে বলেছে, ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে স্মৃতি ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করলো। সাদা পাঞ্জাবির কথা মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক বুঝলো না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে। কি বললি? অরুণ মেকি হাসলো। টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর নিয়াজ সভাপতি হতে চায়, মানে তোর আসন নিতে চায় আর কি, তাই বললাম। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। এর প্রবলেম কি? ডক্টরকে রেখে এদিকে আসে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে। তুই তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে। তুই যে বললি সন্ধ্যার ইচ্ছে পূরণ করবি, আবার বললি সন্ধ্যা রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে। রাজনীতির সাথে কোনো কিছুর আপোষ করি না আমি। ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে। শালা সুবিধাবাজ। আকাশ আবারও আনমনা হয়। কি যেন ভেবে সৌম্যের নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতা ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এই পাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতিগতি বোঝার চেষ্টা করেছে, এর হয়েছেটা কি। আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে। মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, এগিয়ে এসে বলে। কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে, নিজেকে সামলে গম্ভীর গলায় বলে। চলবে। অরুণ মাথা চুলকে বলে। কি বলছিস আবালদের মতো? আকাশ রেগে বলে। কালকে আমার অনেক কাজ, তুই ডিস্টার্ব করছিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি, এখন যা। কথাটা বলে আকাশ আবারও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটুও শান্তি পাচ্ছে না। হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে। সন্ধ্যা। পাশ থেকে অরুণ আকাশের দিকে জহুরি চোখে চেয়ে বলে। সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে রইল। সৌম্যের জ্ঞান ফিরে 1 ঘন্টা পর। সৌম্যের পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সৌম্যকে নড়াচড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়, ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডান হাত সৌম্যর কপালে রাখলে সৌম্য এদিক ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধরফর করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যর সামনে বসে, ডান হাত সৌম্যের কাঁধে রাখে। চোখের কোণে পানি, তার মুখে এক টুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় বলে। বনু। সন্ধ্যার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ব্রুকুচকে তাকায়। তার বোনের মুখের এই অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, ক্ষতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে। তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে এসব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না। মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলে। সৌম্যর আশেপাশে তাকিয়ে বুঝলো এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল, কিন্তু সে এভাবে কিভাবে আসলো? সন্ধ্যাকে নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে। কাঁদছিস কেন বনু? আমাকে বল।
ডক্টর সাবিনা কেবিনে আসে, বেডের পাশে চেয়ার টেনে বসে, সৌম্যর উদ্দেশ্যে বলে। কথাটা যেন সোজা সৌম্যের কলিজায় গিয়ে লাগলো। তার বোন তো তার কলিজা, সেখানে তো লাগবেই। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু, সন্ধ্যার পরনের শার্ট সৌম্য ঢোক গিলল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর দুই ভাই বোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, তুই ঘর থেকে কেন বেরিয়েছিলি বনু? সন্ধ্যা ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে, ইশারায় বলে সে বের হয়নি। দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল, সে সৌম্য ভেবে খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল, সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এতটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝলো, নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট্ট বোনটার বাবা মা ভাই সব, অথচ একটা দায়িত্বও সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে তার, বুকে ব্যথা বাড়ছে। তাকেও দুটো লোক চাকু মেরেছে। সৌম্য খুব ভালো করে বুঝলো তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চেয়েছিল। সৌম্যর কানে ইরার বাবার কথা বেজে ওঠে, তার বোনের লাশ দেখতে হবে যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটি ভেবে সৌম্যর গা কাটা দেয়। সৌম্য আর বসে থাকলো না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর পেটের বাম পাশে একটু চাপ লাগলো, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায় ডক্টরের। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে। সন্ধ্যা কিছু বলল না, পরনের কালো শার্ট খুলে বেডের উপর রাখলো। এরপর সৌম্যর হাত থেকে শার্টটি নিয়ে পরতে লাগলো। সৌম্য সন্ধ্যার জামার ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায় হাতে আঁচড়গুলো দেখে সৌম্যর শ্বাস নিতে কষ্ট হয়। চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনের একই হাল হয়েছে। সন্ধ্যা শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয়, চোখের জল আড়াল করতে। নিজেকে সামলে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ সৌম্যর কেবিনে ঢুকতে চাইছিল। সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বলে, আপনি বেরিয়ে আসছেন কেন? আপনার বেড রেস্ট প্রয়োজন। সৌম্য বুঝলো এটাই হয়তো সেই ডক্টর যে তার বোনকে তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতার সুরে বলে, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আরেকটা উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা নিচু, অতঃপর সৌম্যর দিকে তাকিয়ে বলে। জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করল, দেখলো ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আমার বিল আগামীকাল আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দেব। নিয়াজ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার দিকে তাকিয়ে পকেট থেকে তার একটি কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটি নিয়ে বলে, আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসলো। অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, সম্ভব নয়, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আসছি। কথাটি বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য আর সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটু নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটি জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতে গিয়েছিল। সে জানে না কেন মেয়েটির জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটির ভাইকে জামাটি দেওয়ার সাহস করল না কেন যেন। সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে। নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে। নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকে প্রথম দেখলাম। কথাটি বলে জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই রাখ। এরপর নিয়াজ তার রুমে দিকে যায়। আর তখন 1:30 প্রায়। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল, রিক্সা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এজন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যর গলায় কাটা বিঁধে যাওয়ার মতো কষ্ট হলো। সন্ধ্যা মলিন মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ভারী গলায় বলে, আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি, আমায় তুই ক্ষমা করে দিস তুই। সন্ধ্যা ভাইয়ের বুকের মাথা রাখলো, নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্যর পেটের একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে।
সৌম্য আর সময় নষ্ট করলো না। সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোপা করে দেয়। সন্ধ্যা দু হাতে চোখ মুছে। তার ভাই থাকলেও সে কখনো এত বড় চুলের খোপা করে না। সৌম্য সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরখা রেখে সন্ধ্যাকে বোরখা পরতে বলে নিজের গায়ে একটি শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়, আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতের রান্না খেতে চেয়েছিল। তার কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকবো না, এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবি, কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনলো। এরপর বোরখা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে ম্যাচ থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশপানে তাকায়। আকাশের কথা মনে পড়ল খুব। সে তো আর এখানে আসবে না, আকাশ তাকে ভুলে যাবে। তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরও আগে তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কাপুরুষের মতো পালাচ্ছে। কিন্তু পরক্ষণে সৌম্য মনে মনে বিড়বিড় করে, দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বেড়াজালে আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতা বীর পুরুষের পরিচয় বহন করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। কাউন্টারে গিয়ে সিলেট মৌলভীবাজারের দুটো টিকিট কাটে। রাত দুটোই গাড়ি আছে একটা। সন্ধ্যার দুর্বল শরীর সৌম্য বা হাতে আগলে রেখেছে। কাউন্টারে লোক দুটো টিকিট সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য টিকিট নিয়ে পকেটে রাখে। এরপর ডান হাতে ব্যাগ আর বা হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে একটি বসার জায়গায় গিয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটি দোকান খোলা। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি খাবি বনু? সন্ধ্যা মলিন মুখে ভাইয়ের দিকে চেয়ে বোঝায় কিছু খাবে না সে। সৌম্য শুনল না, বলল, তুই একটু বস, আমি ওই দোকান থেকে শুকনো কিছু কিনে আনছি। কথাটি বলেই সৌম্য উঠে দাঁড়ায়। দুপা এগোলে সন্ধ্যা দ্রুত দাঁড়িয়ে সৌম্যের ডান হাত তার দু হাতে জড়িয়ে ধরে। সৌম্য তাকায় তার বোনের দিকে, মৃদু স্বরে বলে, কি হয়েছে বনু? সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় ভাইয়ের দিকে। এরপর আশেপাশে তাকায়। সৌম্য হয়তো বুঝতে পারল সন্ধ্যার ভয় পাওয়ার কারণ। নিজেকে ভীষণ অসহায় লাগলো। সে তার বোনকে সেই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি, আর এ কারণে তার বোন ভয় পাচ্ছে। তার কি হয়েছে কে জানে। বোনের অসহায়ত্বে আজ শুধু তার চোখের কোণে পানি জমেছে। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে নিজের সাথে আগলে নিয়ে ভারী গলায় বলে, আমি আছি বনু। এরপর বাহাতে দু চোখ ঢোলে সন্ধ্যাকে নিয়ে সামনের দোকানে যায়। 3টে রুটি 3টে কলা কিনলো। তার কাছে বেশি টাকাও নেই, চাইলেও অনেক কিছু কিনতে পারল না সৌম্য। আর একটি পানির বোতল কিনে এরপর সন্ধ্যাকে নিয়ে আগের জায়গায় এসে বসে। রুটির প্যাকেট ছিঁড়ে একটি কলা ছিলে সন্ধ্যার মুখের সামনে ধরে। মৃদুস্বরে বলে, খেয়ে নে বনু, নয়তো শরীর খারাপ করবে। সন্ধ্যার যে কিচ্ছু ভালো লাগছে না, তার শুধু কাঁদতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। তার এখনো মনে হচ্ছে এই লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। সে শব্দ করে কেন কাঁদতে পারে না। এর জন্য সন্ধ্যার দম বন্ধ লাগছে। না চাইতেও দু চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য বুঝতে পারলো তার বোনের অবস্থা। কি করবে সে? তার বোন না হয় শব্দ করে কাঁদতে পারে না, সে তো পারে, কিন্তু তার কি বাচ্চাদের মতো কাঁদলে চলে? সৌম্য নিজেকে সামলালো। হাতের রুটি কলা রেখে মাটিতে হাঁটু মুড়ে বসে। এরপর সন্ধ্যার দু হাত তার দু হাতে ধরে অপরাধী গলায় বলে, আমি আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না বনু, প্লিজ নিজেকে একটু শক্ত কর। সন্ধ্যা নাক টেনে তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য জোরপূর্বক একটু হেসে বলে, একটা নতুন জায়গায় যাচ্ছি, তোর খুব ভালো লাগবে ওখানে গেলে, একটু হাস বনু। সন্ধ্যা দুহাতে মুখ মুছল। ছিলে রাখা রুটি কলায় একবার কামড় বসিয়ে সৌম্যর মুখের সামনে ধরলে সৌম্য নিঃশব্দে এক কামড় দিয়ে নিয়ে চিবোয়। সন্ধ্যা একটু একটু করে খেতে থাকে। তার সত্যি ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে না করলেও তার ভাইয়ের জন্য নিজেকে স্বাভাবিক করতে চাইল।
সৌম্য মাটিতেই বসে থাকলো, কিছুই ভালো লাগছে না তার। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে রইল। ইদানিং মায়ের কথা খুব মনে পড়ে তার। ইস, তা মা থাকলে তাদের দুই ভাই বোনের জীবনটা কতই না সুখের হতো। অথচ আজ যেখানেই যাই সেখানেই তাদের জন্য শুধু দুঃখ অপেক্ষা করে। হেমন্তকালের শেষের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা। সৌম্য তার বোনের দিকে তাকালো। সন্ধ্যা আটসাট হয়ে বসে একটু একটু করে রুটি খাচ্ছে। সৌম্য তার ব্যাগ থেকে একটি পাতলা চাদর বের করে সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য কিছু বলল না। একটি রুটি কলা নিয়ে কিছুটা দূরে বসে থাকা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে। কুকুরটি এক প্রকার হামলে পড়ে খাবারগুলোর উপর। এত মন খারাপের মাঝেও সন্ধ্যা সৌম্যের কাছে একটু হাসলো। যদিও সন্ধ্যা সৌম্যের সাথে সেভাবে বাইরে যায়নি, তবে গ্রামের এখানে ওখানে যেত। তখন সৌম্য প্রায় কুকুরদের দেখলে খাবার দিত। তার মনে হয় সৌম্যের কুকুরদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে তার জন্য রাখা রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে একটু হেসে বলে, জানিস বনু, পৃথিবীতে সব বোনদের হাসলে পেতনির মতো লাগে। সন্ধ্যা কথাটা শুনতেই সৌম্যর বাহুতে একটা চাপড় মারে। সৌম্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি, এটা প্রমাণিত। সন্ধ্যা মুখ ভেঙিয়ে অন্যদিকে তাকিয়ে রুটিতে কামড় দেয়। সৌম্য মৃদু হাসলো। সময় নষ্ট না করে রুটি কলা খেয়ে নেয়, এরপর পানি খেয়ে নেয়। ঘড়ি দেখতে পারলো না, তার ঘড়ি নেই। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ। সন্ধ্যাকে ঢুলতে দেখে ডান হাতে সন্ধ্যাকে টেনে তার কাঁধে সন্ধ্যার মাথা রাখলো। মৃদুস্বরে বলে, খারাপ লাগলে ঘুমা বনু। সন্ধ্যার চোখ বুঝলো, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, এটা তোমার কে বাবা? সৌম্য বয়স্ক লোকটির দিকে তাকায়। হাতে একটি ব্যাগ, হয়তো যাত্রী। অতঃপর বলে, আমার বোন। বয়স্ক লোকটি মৃদু হেসে বলে, মৌলভীবাজার যাচ্ছ? আমিও যাচ্ছি ওখানে। আমার নাতনির ছেলের মেয়েদের দেখতেই যাচ্ছি। তোমরা কোথায় যাবে? তাহলে চলো একসাথে যাওয়া যাক। বয়স্ক লোকটির কথায় সৌম্য মৃদু হাসলো। এসব মারামারি তো ভাই বোনের খুনসুটি। তার বোনের খুনসুটি করার সময় হয় কখন? তাদের তো দুঃখই শেষ হয় না। তারা লাস্ট কবে টানা এক সপ্তাহ একসাথে থেকেছে তাও মনে পড়ে না। যেটুকু সময় কাছে পায় তার এই কলিজার বোনকে শুধু আদরেই রাখে সে। বয়স্ক লোকটি সৌম্যকে চুপ দেখে বলে, মৌলভীবাজার যাচ্ছ? সৌম্য ছোট্ট করে বলে, জি। সৌম্য বলে চুপ থাকলো। লোকটি তার জায়গায় গিয়ে বসে। সৌম্য ঘাড় বাঁকিয়ে একবার তাকায়। তার কেন যেন মনে হলো লোকটি নিজ জীবনসঙ্গীকে হারিয়ে একাকিত্ব অনুভব করেন। এজন্যই তাদের সাথে যেচে কথা বলতে এসেছিল। মিনিট 2 পরে কাউন্টারে এসে বাস থামে। সৌম্য সন্ধ্যাকে মৃদুস্বরে ডাকে। বনু। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুলে সৌম্য সন্ধ্যার হাত ধরে বাসে উঠে। সন্ধ্যাকে আগে আগে হাঁটতে দিয়ে সৌম্য সন্ধ্যার পিছু পিছু হাঁটে বাসের মধ্যে। বাসের মাঝামাঝি জায়গায় তাদের সিট পেয়ে সৌম্য সন্ধ্যাকে জানালার পাশের সিটে বসতে বলে হাতের ব্যাগ উপরের তাকের উপর রাখে। এরপর সন্ধ্যার পাশে বসে। আরও কিছু যাত্রী বাসে উঠে পড়লে কয়েক সেকেন্ড পর বাস ছেড়ে দেয়। ধীরে ধীরে বাস চলতে থাকে। সন্ধ্যা মলিন মুখে জানালা দিয়ে রাতের আধারে ঘেরা ঢাকা শহর দেখতে থাকে। সৌম্যর বলা কথা মনে পড়ে, এখানে আর তারা কখনো আসবে না। কখনো এখানে এসেছিল এটাও ভুলে যাবে। সত্যি আর আশা হবে না। আকাশও তাকে ভুলে যাবে। কথাগুলো ভাবতে সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য সন্ধ্যার মাথা বুকে রেখে মৃদুস্বরে বলে, বনু, ঘুমা বনু। আমি কথা দিচ্ছি এই শহরে তোকে আর কখনো আসতে হবে না। সৌম্য জবাব দেয়। ভানুগাছ গ্রামে। ভদ্রলোক মৃদু হেসে বলে। সৌম্য না করল না। লোকটিকে তার মিশুক লেগেছে। বয়স মোটামুটি অনেক। এতটা পথ একা একা এসেছে, এনার সঙ্গ দেওয়াই যায়। অতঃপর সন্ধ্যা আগে সিএনজিতে উঠে বসে। এরপর সৌম্য বসে, আর তারপর বয়স্ক লোকটি। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। এরপর সিএনজিওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিলে বয়স্ক লোকটি সৌম্যকে সব টাকা দিতে নিষেধ করে, কিন্তু সৌম্য শোনে না। পুরো ভাড়া সে দিয়ে দেয়। লোকটিকে দাদুর মতো বয়স লাগে। আসার পথে অনেক কথাও বলেছে। সৌম্যর ভালো লাগলো না এনার থেকে টাকা নিতে। তার নানি দাদি বেঁচে থাকলে হয়তো আজ এমনই একজন কেউ তার সাথে হেল্প করত।
এনে যেমন তাকে দাদু ভাই বলে ডেকেছে, তারাও হয়তো তাকে আর সন্ধ্যাকে আদর করে এরকমই কোনো এক নামে ডাকতো। কথাটা ভাবতেই সৌম্য মনে মনে বিদ্রুপ হাসে। যার মাই বেঁচে নেই তার নানা দাদা বেঁচে থাকা বিলাসিতা। তাছাড়া বাবা যা মানুষ, কি জানি দাদা থাকলে হয়তো সেই গ্রামেও পা রাখতে দিত না। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলেই সন্ধ্যার হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বয়স্ক লোকটি সৌম্যদের পিছু পিছু যায়। হঠাৎই ডাকে, এই যে দিদিভাই, তুমি তো আমার সাথে একটা কথাও বললে না। লোকটির কথায় সন্ধ্যা সৌম্য দুজনেই পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ঢোক গিলে তার ভাইয়ের দিকে তাকায়। সে তো কথা বলতে পারে না। লোকটি এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, তোমার নাম কি দিদিভাই? সন্ধ্যা মায়া মায়া চোখে তাকায়। ডাকটি সন্ধ্যার কাছে যেমন নতুন লাগলো তেমনই ভালো লাগলো। পাশ থেকে সৌম্য বলে, দাদু, ওর নাম সন্ধ্যা আর আমার নাম সৌম্য। লোকটি হেসে বলে। দুজনের নামই তো খুব মিষ্টি। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসলো। এরপর আবারও তারা সামনে এগিয়ে যায়। লোকটি সৌম্যরা যে বাড়ি যাবে তার 3টে বাড়ি আগেই থেমে যাবে। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। সৌম্য সন্ধ্যাকে বিদায় দিতে ভোলেনি। সৌম্যরাও একটুখানি হাসে। ভদ্রলোক থাকায় তাদের দুজনের মনটা একটু একটু ভালো হয়েছে। আকাশ বায়ানকে নিয়ে একটি সভা এসেছে, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন অনেক সিনিয়র নেতা যারা বক্তব্য দিচ্ছে। আকাশের সম্পূর্ণ মনোযোগ সেদিকে। যখন সভা মোটামুটি শেষের দিকে, তখন আকাশের সাথে একে একে সকলের কুশলাদি করে। আকাশের বাবার সাথেও করে। ভদ্রলোকের এনাদের সাথে ভালো সম্পর্ক থাকায় আকাশের পথ আরো বেশি ক্লিয়ার। এখানের মোটামুটি কাজ শেষে আকাশ বানাইকে নিয়ে এখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যায়। কোথা থেকে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, ব্যবসা রেখে এসবে জড়াতে চাইছো কেন? আকাশ নিয়াজকে দেখে ব্রু কুচকে তাকায়। প্যান্টের পকেটের কাছে সাদা পাঞ্জাবি একটু উঁচু করে 2 হাত প্যান্টের পকেটে রেখে দাঁড়ায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার ইচ্ছে হলো তাই। কেন? নিয়াজ বিরক্ত হয়ে বলে, তুমি বছর কয়েক আগে এদিকে আসতে গিয়েও আসোনি, সেসব তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি এদিকে এসো না। আকাশ ব্রু কুচকে বলে, রাজনীতি জিনিসটা বোধহয় খুব লোভনীয়, তাই না? এত বছর মাঠ ছেড়ে তোমাকে খেলতে দিলাম, এখন তোমার উচিত সসম্মানে আমাকে সভাপতির দায়িত্ব তুলে দেওয়া। কিন্তু তুমি আমাকে নিষেধ করছো। এত লোভী হলে তো পারা যায় না। নিয়াজ রেগে বলে, আমি লোভী না। তাহলে কি দুর্নীতিবাজ? নিয়াজ রেগে আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে। মুখ সামলে কথা বলবে। আকাশ শক্ত চোখে তাকায় নিয়াজের দিকে। 2 হাত পকেট থেকে বের করে তার কলার থেকে নিয়াজের 2 হাত ছাড়া দিয়ে নামিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, যে কেউ আমাকে টাচ করবে, এসব আমার পছন্দ না। বোঝাতে পেরেছে? নিয়াজের মুখাবয়বের পরিবর্তন নেই। আকাশ 2 হাত তুলে নিয়াজের শার্টের দুটো খুলে রাখা বোতাম লাগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, স্মার্ট সেজে লাভ নেই। যেখানে আমি আছি সেখানে তোমাকে কেউ গুনবে না। আকাশ নিয়াজের বোতাম দুটো লাগিয়ে দিয়ে তার পাশে দাঁড়ানো বায়ানের উদ্দেশ্যে বলে, বায়ান, আমি ঠিক বললাম তো? বায়ান একবার নিয়াজের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। তার কাছে তো দুজনকে আহামরি আলাদা লাগে না, তবে নিয়াজের দাড়ি খুঁজেই পাওয়া যায় না, আর আকাশের দাড়ি চাপ দাড়ির চেয়েও বড়। বায়ান আমতা আমতা করে বলে, মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে। নিয়াজের পাশে দাঁড়ানো নিয়াজের পিয়ে রিমন বলে, ঠিক বলেছো। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন মাথা নিচু করে বলে, সরি স্যার। আকাশ ডান হাত দাড়িতে বোলাই সাথে হাসে। এরপর গলা ছেড়ে বলে, আপাতত রেস্ট করো, অনেকদিন তো দুর্নীতি করে কাটালে। নিয়াজ রেগে বলে, এখন কি তুমি দুর্নীতি করার জন্য মাঠে নামছো? আকাশ নিয়াজের দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলে, সে কৈফিয়ত আমি তোমাকে দিব? এটা তুমি কিভাবে ভাবো মিস্টার নিয়াজ? যাও, গিয়ে অ্যাপ্রন পরে মানুষের সেবা করো। নিয়াজ উত্তরে করে, কাজটা তুমি ঠিক করছো না, আর আমি মাঠ ছেড়ে যাওয়ার মতো এত দয়ালু না। আকাশ শব্দ করে হেসে ফেললো। মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলে, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দয়ালু মনে হচ্ছে? নিয়াজ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। অতঃপর বলে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, বইয়ের চিন্তা করো একটু। আকাশের সন্ধ্যার কথা মনে পড়ল। মুহূর্তেই চোখে মুখে বিষণ্ণতায় ছেয়ে যায়। তবে খুব দ্রুত নিজেকে সামলে ব্রুকুচকে বলে, তুমি আমার বউকে চেনো? নিয়াজ বলে, চিনি না। আকাশ গম্ভীর গলায় বলে, নিজের সীমার মধ্যে থাকো নিয়াজ। তাছাড়া তুমি তো ভদ্র ছেলে, আমার বউকে দিয়ে তোমার কাজ নেই।
নিয়াজ একটু হেসে বলে, আমি ভদ্র হলেও আমার চারপাশে অভদ্র লোকের অভাব নেই। তোমার বইয়ের কথাটা শেষ করার আগেই আকাশ নিয়াজের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। নিয়াজ তেড়ে যেতে নিলে রিমন নিয়াজকে সাপটে ধরে। আকাশ রাগান্বিত স্বরে বলে, তুই কি আমার হাতে মরতে চাইছিস? বায়ান আকাশকে বলে। স্যার এখানে ঝামেলা করলে আপনি হেরে যাবেন। আকাশ রেগে বলে, গেলে যাব, আমি তোর জান নিয়ে নেব। আমার বউকে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পাইও? বায়ান বলে। তো আপনি তো আপনার বউকে আকাশের শক্ত দৃষ্টি দেখে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ ঝামেলা এড়াতে দাঁড়িয়ে আছে, তবে চোখে মুখে রাগ। বায়ানের অর্ধেক কথায় ব্রু কুচকে চেয়ে আছে। আকাশ নিয়াজের পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, অতঃপর নিয়াজের দিকে তাকিয়ে কঠোর স্বরে উচ্চারণ করে। স্ক্যাম ব্যাক। এরপর হনহন করে তার গাড়ির দিকে এগিয়ে যায়। বায়ানও পিছু পিছু যায়। নিয়াজ বিস্ময় চোখে তাকায়। গাড়িটা ঠিক তার হজম হচ্ছে না। চরম লেভেলের মেজাজ খারাপ হয়, কিন্তু এবারেও ঝামেলা করল না, কারণ ঝামেলা করলে সে সভাপতির আসন থেকে এক ধাপ পিছিয়ে যাবে। রিমন নিয়াজকে বলে, স্যার স্ক্যাম ব্যাক মানে কি? নিয়াজ রেগে বলে। মূর্খ। রিমন ব্রু কুচকে বলে, মুরুক্ষর ইংলিশ এটা নয় স্যার। নিয়াজ বিরক্ত চোখে তাকায়। রিমন মেকি হেসে টপিক এড়িয়ে বলে, স্যার আপনি তো অনেক ভালো মানুষ। গতকাল একটি মেয়েকে কত হেল্প করলেন, আজ আরেকজনকে দুষ্টু লোকের হাতে তুলে দিতে চাইলেন কেন? রিমনের কথায় নিয়াজের চোখে সন্ধ্যার কান্নামাখা মায়া ভরা মুখটা ফেসে ওঠে। কেমন অন্যমনস্ক হয় নিয়াজ। রিমন ডাকে। স্যার নিয়াজ নিজেকে সামলে বলে। ভয় দেখিয়েছি। রিমন সাথে সাথে বলে, কিন্তু আকাশ ভাইয়া তো ভয় পায়নি, উল্টো রেগে আপনাকে মেরে দিয়ে গেল। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন ঢোক গিলে বলে, সরি স্যার, মুখ ফুসকে সত্যি কথা বেরিয়ে গেছে। নিয়াজ দাঁত কিরমির করে বলে, কোনো একদিন তোমার পা হাত ফসকে চাকরিটাও চলে যাবে। কথাটা বলে সামনে এগিয়ে যায়। রিমন পিছন পিছন আসে আর বলে, সরি, আর কোনো কিছু ফসকে সত্যি কথা বের হবে না। সৌম্য শ্রীজাদের বাড়ি এসে আগে তার ফোন চার্জে দিয়ে ফোন অন করে। তার বিকাশে কিছু টাকা আছে। রিহানের থেকে বাকি টাকা নিয়ে আগে নিয়াজকে দিয়ে দেবে, নয়তো সে শাস্তি পাচ্ছে না। রিহানকে কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। সৌম্য কিছু বলার আগে রিহান বিচলিত কণ্ঠে বলে, এই সৌম্য, তুই কোথায় গিয়েছিস? আর ঘরের এসব কি অবস্থা? মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এ ঘরে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, যেখানে আছি ভালো আছি, এসব বাদ দে। আমি আর ঢাকা যাচ্ছি না। তুই আমাকে 5,000 টাকা দে, আমি কয়েকদিন পর ঘর ভাড়া সহ এই টাকা দিয়ে দেবো তোকে। রিহান অবাক হয়ে বলে, তা দিচ্ছি, কিন্তু তুই এইভাবে না বলে চলে গেলি, আবার আসবি না বলছিস। আচ্ছা গিয়েছিস কোথায়? সৌম্য গম্ভীর গলায় বলে, আমাদের ঠিকানা ঢাকা শহরের কেউ জানবে না, তুইও না। এই নিয়ে আর প্রশ্ন করিস না। রিহান বুঝলো সৌম্য একবার যখন বলেছে বলবে না, তখন বলবে না, সেধে লাভ নেই। অতঃপর বলে, ঘরের এই অবস্থা যে, কোনো প্রবলেম হয়েছিল? সৌম্য একটু চুপ থেকে বলে, আমার আর বনুর জীবনের দুঃখ শেষ নেই। গতরাতে সেরকম কিছু দুঃখ হেঁটে এসেছিল। এতটুকু বলে থামে। এরপর ঢোক গিলে বলে, ইরাবতীর সাথে তোর দেখা হয়েছিল? রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে, না। সৌম্য মলিন কণ্ঠে বলে, ওর খোঁজ নিস তো একটু। তোকে জানাবো। সৌম্য শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে, দরকার নেই, ওর হয়তো বিয়ে হবে খুব দ্রুত। রিহান অবাক হয়ে বলে, আসলেই? সৌম্যর গত পরশু রাতের কথা মনে পড়ল, যখন সে তার ইরাবতীর থেকে কথা নিয়েছিল ইরা যেন বিয়ে করে। ইরাবতী তাকে আর কল দেয়নি, হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এভাবেই একদিন তার ইরাবতী অন্য কারোর হয়ে যাবে। আর সৌম্যর ভাণ্ডারে ইরাবতীকে না পাওয়ার আক্ষেপ, দুঃখ, কষ্ট, হাহাকার জমা হবে। কথাগুলো ভেবে সৌম্যর দম আটকে আসলো। চোখ বুজে সময় নিয়ে নিজেকে সামলে নেয়। এরপর বলে, এসব বাদ দে, যা বললাম এটা করিস। এখন রাখছি। কথাটি বলে সৌম্য কল কেটে দেয়। সন্ধ্যা একটি রুমে এসে ফ্রেশ হয়ে তখন থেকে চুপচাপ বসে আছে। সৌম্য তাকে রুমে বসিয়ে কোথায় যেন গেল। সন্ধ্যার শুধুমাত্র একজন ভদ্র মহিলার সাথে দেখা হয়েছে, যার সাথে সৌম্য পরিচয় করিয়ে দিয়েছে।
মামি হয় তার। সৌম্য মাঝে মাঝেই মামা মামির গল্প করতো তার কাছে। কিছুক্ষণ পর দেখলো সৌম্য একজন ভদ্রলোক, একটি বাচ্চা আর একজন মেয়েকে সাথে করে এই রুমে আসছে। সন্ধ্যা অপরিচিত সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। সৃজান ঘুমিয়েছিল, উঠতে লেট হয়ে গিয়েছে, তাই দেরিতে আসলো। সৃজা দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো সন্ধ্যা? তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসে। সৌম্যর মামা এগিয়ে এসে বলে, কেমন আছো সন্ধ্যার মা? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে ভালো আছে। সৌম্যর দিকে তাকালে সৌম্য এগিয়ে এসে বলে, এটা আমার মামা, মনে পড়েছে? সন্ধ্যা ভদ্র লোকটির দিকে তাকায়। সৃজার বাবা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, সৌম্যকে কত বলতাম তোমাকে আনতে, সৌম্য নিজেই তো আসতো না, তোমাকে আনবি কি? এবার থেকে তোমরা এখানেই পার্মানেন্ট হয়ে গেলে আমি কিন্তু খুব খুশি। সন্ধ্যা মৃদু হাসল। সৃজার বাবা বাজারের দিকে যায়। তারা জানতো না সৌম্যরা আসবে। জানলে আগে থেকেই বাজার করে রাখতো। অতঃপর বাইরে যেতে যেতে সৌম্যর উদ্দেশ্যে বলে, তোমরা বিশ্রাম নাও বাবা, আমি আসছি। সৌম্য ছোট্ট করে বলে। জি মামা। সৃজা কোমরে হাত রেখে বলে, আর আমি তাদের মেয়ে সৃজা। এরপর সৌম্যর দিকে চেয়ে বলে, আপনার বোনকে আমার পরিচয় দিলে কি আপনার মুখ ক্ষয় হয়ে যেত? সৌম্য বিরক্ত চোখে তাকায়। সন্ধ্যা একবার সৃজার দিকে তাকায়, আরেকবার সৌম্যর দিকে। সৌম্য সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু ঘুমিয়ে নে একটু। সৃজার ছোট ভাই সন্ধ্যার সামনে এসে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে বলে, তোমার নাম কি বুলু? সন্ধ্যা বাচ্চা ছেলেটির দিকে তাকায়। সৃজা তার ভাইকে কোলে নিয়ে সন্ধ্যার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, এটা তোমার সন্ধ্যা আপু। বাচ্চাটি বলে, তুমি অন্ধকাল? সৃজনের কথায় সন্ধ্যা সৃজা একটু হাসলো। সৌম্য সৃজার দিকে তাকিয়ে বলে, এখান থেকে যাও। সৃজা বিব্রত বোধ করে বলে, কেন? সৌম্য সৃজনের দিকে তাকিয়ে বলে, তোমার আপুকে নিয়ে যাও সিজান ভাইয়া, আমরা অনেক ক্লান্ত। সৃজা বিরক্ত হয়ে বাইরে যেতে যেতে বিড়বিড় করে, ইচ্ছে করে আমাকে বের করে দিল, সন্ধ্যা না থাকলে আর আসতামই না। সৃজার গলা জড়িয়ে ধরে বলে, কি বলছো? সৃজা রেগে বলে, ঘোড়ার ডিম। সৃজান এক আঙ্গুল গালের ভিতর দিয়ে আওড়ায়। গুলাল ডিম? সৃজা বেরিয়ে গেলে সন্ধ্যা সৌম্যের সামনে গিয়ে ইশারায় বলে, তুমি আপুটাকে এভাবে যেতে বললে কেন? সৌম্য মৃদু স্বরে বলে, এমনি বেশি কথা বলে, তুই একটু ঘুমিয়ে নে বনু। সন্ধ্যা সৌম্যের পরনের শার্টের দিকে তাকালো। গতকাল রাতে ওই ডক্টর তার ভাইকে বলেছিল 24 ঘন্টা রেস্ট নিতে হবে। সেখানে সৌম্য কয়েক ঘন্টা পরেই জার্নি করেছে। সন্ধ্যার মাথায় চিন্তা ভর করে। দু হাতে সৌম্যর শার্ট ধরে উঁচু করে নিলে সৌম্য দ্রুত পিছিয়ে গিয়ে বলে, কি করছিস? সন্ধ্যা বিরক্ত হয়। সে সৌম্যের ক্ষতস্থান দেখতে চায়। এখন কি অবস্থা? সন্ধ্যা আবারও এগিয়ে গেলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়ায়। এতটা পথ জার্নি করে পেটে প্রচন্ড চাপ পড়েছে, রক্ত ঝরেছে, আবার ভেজা ভেজা লাগছে। খুব ভালোই বুঝলো সন্ধ্যা তার অবস্থা দেখতে চাইছে। এরকম অবস্থা দেখে তার বোনটা আবার ভয় পাবে। এমনিতেই কাল থেকে সবকিছু ঘটেনি তার বোনের সাথে। কম কিছু ঘটেনি তার বোনের সাথে। সে তার পেটের এরকম অবস্থা সন্ধ্যাকে কিছুতেই দেখাতে পারবে না। সন্ধ্যা সৌম্যের সামনে এসে আবারও শার্ট উঠাতে নিলে সৌম্য দ্রুত পায়ে বিছানার উপর গিয়ে বসে বলে, আমি ঠিক আছি বনু, তুই ঘুমা। সন্ধ্যা খুব বিরক্ত হয়। সৌম্যের সামনে গিয়ে ইশারায় বোঝায়, আমাকে দেখতে দাও ভাইয়া। সৌম্য মৃদু হেসে বলে, আমি ঠিক আছি, বিশ্বাস কর, তুই ঘুমা, আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। সন্ধ্যার রাগ লাগছে। সে একটু ঝুঁকে সৌম্যের শার্টের হাত দিলে সৌম্য দু হাতে তার শার্ট টেনে ধরে অসহায় কণ্ঠে বলে, আরে শার্ট ধরে টানাটানি করিস না, আসলে অনেকদিন পর তোকে দেখে আমার একটু লজ্জা লাগছে, বুঝলি বনু? সৌম্যের কথা শুনে সন্ধ্যা এত অদ্ভুতভাবে তাকালো যেন সে এরকম অবাস্তব কথা তার জীবনে শোনেনি। সৌম্য সন্ধ্যার দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। গতকালই তো কতক্ষণ খালি গায়ে ছিল। লজিকলেস কথা বলে ফেলেছে। সন্ধ্যা রেগে দু হাতে সৌম্যের মাথার চুল টেনে ধরে। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়। তার শার্ট ছেড়ে সন্ধ্যার দু হাত ধরে বলে, আরে কি করছিস, চুল ছাড়। আহ! সন্ধ্যা সৌম্যের চুল ছেড়ে সুযোগ পেয়ে সৌম্যের শার্ট উঁচু করে ধরে। সৌম্যর পেট অবস্থা দেখে বিস্ময় চোখে তাকায়। সৌম্য ঢোক গিল। সন্ধ্যা সৌম্যের দিকে তাকালে সৌম্য সন্ধ্যার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। এরপর মৃদু হেসে বলে, জার্নি করেছি তাই একটু প্রবলেম হয়েছে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না।
সন্ধ্যা সৌম্যকে ঠেলে বোঝায় এক্ষুনি ডক্টরের কাছে যেতে। পরে যাব বনু, এখন ভালো লাগছে না। সন্ধ্যা দুদিকে মাথা নেড়ে বোঝায় সে মানবে না, এক্ষুনি যেতে হবে ডক্টরের কাছে। সন্ধ্যার ঠেলিতে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে, দু হাতে সন্ধ্যার দুহাত ধরে বলে, তোর ভাইকে তুই কবে থেকে বড়লোক ভাবতে শুরু করলি বনু? কথাটা শুনতেই সন্ধ্যা অবাক হয় সৌম্যের দিকে তাকায়। সন্ধ্যা বুঝতে পারলো তার ভাইয়ের কাছে টাকা নেই। সন্ধ্যা নিজেকে ভীষণ অসহায় লাগলো। কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকলো সন্ধ্যা। মলিন মুখে সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। সৌম্য মাথা নিচু করে বসে থাকলো। সন্ধ্যা ব্যাগের ভেতর থেকে তার একটি পরিষ্কার ওড়না বের করে, চোখে কোণে জমা অশ্রুকণা ডান হাতে মুছে দেয়। মনে মনে খুব করে বলল, আল্লাহ আমার ভাইয়াকে টাকা ছাড়াই সারিয়ে দাও। এরপর সন্ধ্যা সৌম্যের সামনে এসে বসে নিজে নিজেই সৌম্যের শার্ট খুলে দিল। সৌম্য মলিন মুখে তার বোনের দিকে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যের শার্ট খুলে রেখে সৌম্যের পেটে লেগে থাকা রক্তকণা তার শুকনো ওড়না দিয়ে আলতো হাতে মুছে দিতে থাকে। সন্ধ্যা এত করে চাইলো নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু পারল না। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে তার হাতের উপর পড়ে। সৌম্যের চোখ এড়ায় না, কিন্তু সে কিছু বলল না। ঘাড় বাঁকিয়ে জানালার ফাঁকে নীল আকাশের দিকে তাকায়। লম্বা শ্বাস টেনে সামনের দিকে ফিরে সন্ধ্যার মাথায় বা হাত রাখে। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় সৌম্যর দিকে, 2 হাতে সৌম্যের পেটে ওড়না চেপে রাখা। সৌম্য ডান হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বোঝানোর স্বরে বলে, জানিস বনু, কষ্ট পেয়ে দুর্বল মানুষেরা কাঁদে, আর দুঃখরা সুযোগ পেয়ে সেই দুর্বল মানুষদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু আমি চাই আমার বনু হবে ভীষণ স্ট্রং, হাজারটা দুঃখ কষ্ট নিজের মাঝে মুড়িয়ে অটল বৃক্ষের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তুই আমার এই ইচ্ছেটা পূরণ করবি বনু? সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনলো ভাইয়ের কথা। জোরপূর্বক একটু হেসে ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। সৌম্য মৃদু হাসল। সময় বহমান, সে থেমে থাকে না। কারোর হাসিতে থামে না, কারো দুঃখে থামে না, কারো অশ্রুতে থামে না, না তো কারো দীর্ঘশ্বাস অপেক্ষাতে থামে। সে তার মতো চলে যায়। যেমনটা পেরিয়েছে প্রায় 1.5 মাস। আকাশ সৌম্যদের গ্রামে গিয়েছিল সৌম্য আর সন্ধ্যার খোঁজ করতে, কিন্তু সেখানে সন্ধ্যা সৌম্য কেউ নেই। কতজনকে জিজ্ঞেসও করেছে, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। সৌম্য সন্ধ্যার প্রায় 2 মাসের বেশি গ্রামে যায়নি। এরপর আকাশ ভার্সিটিতে গিয়ে সৌম্যদের ক্লাসমেট রুমমেট রিহানের খোঁজ নিয়ে সেখানেও গিয়েছিল। রিহান তাকে জানায় গত 1 মাস আগে সৌম্যর সাথে তার শেষ দেখা কথা হয়। এরপর সে সৌম্যের ফোনে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর পায়নি। সৌম্যরা কোথায় গিয়েছে এটাও তাকে জানায়নি। আকাশ সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে এসেছে। আসমানি নওয়ানের মতো হাসি খুশি মানুষটা নিশ্চুপ হয়ে গিয়েছে। আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করে সন্ধ্যার খোঁজ পেয়েছে কি না। আকাশের উত্তর বরাবরই হয় না। শীতকালের শুরু। ধরনীর বুক থেকে দুপুরের কড়া রোদ মুছে গিয়েছে। নেমেছে বিকেলের ঠান্ডা আবহাওয়া। প্রকৃতি জুড়ে মৃদু বাতাস বইছে। এখনকার হাওয়া বেশ ঠান্ডা। আকাশ ব্যালকনিতে উদম শরীরে দাঁড়িয়ে আছে। মাত্র শাওয়ার নিয়ে এসে দাঁড়িয়েছে। পরনে সাদা গ্যাবার্ডিং প্যান্ট। দৃষ্টি বকুল ফুলের গাছতলায়, যেখানে ছোট্ট ছোট বকুল ফুল গাছ থেকে ঝরে মাটিতে অবহেলে পড়ে গেছে। ফুলগুলোকেও যত্ন নিয়ে মাটি থেকে তুলছে না। আকাশের চোখের পর্দায় ভাসে সন্ধ্যার ফুল কুড়ানো দৃশ্য। সন্ধ্যা থাকলে আজও হয়তো সন্ধ্যা মাটিতে পড়ে থাকা ফুলগুলো আদুরে হাতে তার আঁচলে ভরত। আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যা কেন নেই, কোথায় হারিয়ে গেল? ডান হাতের বকুল ফুলের মালাটি মুখ বরাবর উঠিয়ে সামনে ধরে আকাশ। 1.5 মাসে বেশি হয়ে গেল ফুলগুলোর বয়স, যেটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে বলা যায়। সন্ধ্যার হাতে গাঁথা মালা আকাশ ফেলে দেয়নি এটা। সন্ধ্যার রেখে যাওয়া চিঠিতে লেখা একটি লাইন আকাশের কানে প্রতিধ্বনি হয় বারংবার। একটা শেষ কথা রাখবেন? বকুল ফুলের এই মালাটা শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন? আকাশ বারংবার এপাশ ওপাশ করে মাথা নাড়ায়। বা হাতে ব্যালকনির গ্রিল থাবা দেওয়ার মতো করে আঁকড়ে ধরে। ডান হাতে ধরে রাখা শুকনো ফুলের মালার পানে দৃষ্টি রেখে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আড়ায়, আমি তোমার শুকনো মালা রেখে দিয়েছি সন্ধ্যা, কিন্তু তুমি কোথায় হারালে? প্লিজ তোমার একটা খোঁজ দাও। আমি অসুস্থ হয়ে গেছি সন্ধ্যা। অসুস্থতার কারণটা তুমি কেন অসুস্থ? আমাকে একবার দেখতে আসছো না? প্লিজ এসো।
মৃদু শীতল হাওয়া আকাশের উদাম গা ছুঁয়ে দেয়। প্রশস্ত বুক ফেটে ঘাম জমতে শুরু করে। আকাশ চোখ বুঝলো। বেশ কিছুক্ষণ এভাবে থেকে হঠাৎই গটগট পায়ে ঘরের ভেতরে যায়। টেবিলের উপর থেকে ফোন নিয়ে সৌম্যের নাম্বারে কল করে। বরাবরের মতোই ফোন বন্ধ। আকাশ এ পর্যন্ত যতবারই কল দিয়েছে ওপাশ থেকে প্রতিবার মেয়ে কণ্ঠে বিরক্তিকর এক লাইন ভেসে আসতো। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একই নাম্বার এবারেও ভেসে আসলো। আকাশ স্ট্যাচু করে দাঁড়িয়ে রইল। এভাবেই তার দিন যায়। সন্ধ্যা বিছানার উপর জানালার ধারে চুপটি করে বসে আছে। হালকা শীত উপশম করতে গায়ে একটি পাতলা চাদর মুড়িয়েছে। নিষ্প্রাণ দৃষ্টি আকাশপানে নিবদ্ধ। সৌম্যের অসুস্থতায় প্রথম সন্ধ্যা একটু আড্ডু চঞ্চলতা দেখালেও সৌম্য যত সুস্থ হতে শুরু করলো সন্ধ্যা তত চুপচাপ হয়ে গেল। সেই রাতের খারাপ স্মৃতিগুলো যেন একটু একটু করে সন্ধ্যাকে কুড়ে খেতে শুরু করলো। মেয়েটি আর কাঁদে না। কি জানি সৌম্য বলেছিল বলে কাঁদে না, নাকি সে পাথর হয়ে গেল। সৌম্য কিছু বলে চুপচাপ ইশারায় বলে, তারপর আবারও চুপ হয়ে যায়, যেন সে কোনো রোবট। সৌম্য সন্ধ্যাকে নিয়ে খুব চিন্তা করে। সে বুঝতে পারে না কিভাবে সন্ধ্যাকে স্বাভাবিক করবে। সৃজা এত গল্প করে। সৌম্য তার ইগো রেখে নিজে সৃজাকে গিয়ে অনুরোধ করেছে তার বোনকে একটুখানি হাসাতে, তার বোনকে সময় দিতে। সৃজা কত শত হাসির কথা বলে। সন্ধ্যা এক ধ্যানে শুধু চেয়ে থাকে। হাসি না, কাঁদে না। সৃজার ভীষণ মন খারাপ হয় আর সৌম্যের চিন্তার পাল্লা ভারী হয়। সৌম্য বাইরে গিয়েছে। সন্ধ্যার পায়ের কাছে সৌম্যের ফোন। সৌম্য তার ফোন 2-1 মিনিটের জন্য মাঝে মাঝে অন করে প্রয়োজনে, এরপর আবার অফ করে রাখে। এখন ফোন বন্ধ ছিল। হয়তো সন্ধ্যার পায়ের চাপ লেগে ফোন খুলে গিয়েছে। সৌম্যর ফোন ভাইব্রেট হয়। সন্ধ্যা বুঝেছে কি না, সে মেঘলা আকাশ থেকে দৃষ্টি সরালো না, প্রয়োজন বোধ করল না ফোন তোলার। সৃজা সন্ধ্যাকে ডাকতে ডাকতে সন্ধ্যার পাশে এসে বসে। ফোন ভাইব্রেটের শব্দ পেয়ে ফোন হাতে তুলে নেয়। নড়াচড়াই সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সৃজার দিকে তাকায়। সৃজা সন্ধ্যাকে ফোন দেখিয়ে বলে, কে যেন কল করেছে, সৌম্য ভাইয়ার ফোনে। আমি ধরবো নাকি রেখে দেব? সন্ধ্যা কিছু বলল না। আবারও জানালার দিকে তাকাতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ পড়ে সন্ধ্যার। স্ক্রিনে বড় বড় করে লেখা আকাশ ভাইয়া। সন্ধ্যার চোখ আটকায় সেথায়। সৃজার আবারও কিছু বলার আগেই সন্ধ্যা টান মেরে সৃজার হাত থেকে ফোন নিয়ে নেয়। সৃজা অবাক হয়। সন্ধ্যা সৃজার দিকে চেয়ে ঢোক গিলল। কাপা হাতে কল রিসিভ করে কানে ধরে। আকাশ তখন ফোন বন্ধ পেয়েও পরপর আবারও কয়েকবার কল দিচ্ছিল। হঠাৎই সৌম্যের নাম্বারে কল ঢুকলে আকাশ যেন আসমানের তারা হাতে পায়। রিসিভ হওয়ার সাথে সাথেই বিচলিত কণ্ঠে ডাকে, সৌম্য তুমি কোথায়? সন্ধ্যা ঢোক গিলল। কতদিন পর আকাশের ভয়েস শুনতে পেল। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে। আকাশ উত্তর না পেয়ে আবারও বলে, সৌম্য কথা বলো প্লিজ। কোথায় আছো তোমরা? সন্ধ্যা কোথায়? সন্ধ্যার চোখের সামনে আবারও সেই রাতের আবছা স্মৃতি ভেসে ওঠে। লোকটি তাকে কত বাজেভাবে ছুঁয়েছিল। গলায়, হাতে, পায়ে, মুখে কত শত ক্ষতের দাগ রয়ে গিয়েছে আজও। বা হাত কোলের উপর রাখা, যা ধীরে ধীরে কাঁপতে শুরু করে। সন্ধ্যার মনে পড়ল তার ভাইকে আকাশের বলা শেষ কথা, ডিভোর্স পেপার হাতে পেলে সে সৌম্যকে জানাবে। আকাশ তাকে এমনি ডিভোর্স দিতে চেয়েছিল। এসব শুনলে তাকে কতই না ঘৃণা করবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ধীরে ধীরে পুরো শরীরে কম্পন শুরু হয়। নিঃশ্বাসের তীব্রতা বাড়তে থাকে। শব্দ করে শ্বাস নেয় সন্ধ্যা। সৃজা ভয় পেয়ে সন্ধ্যার বা হাত ধরে বলে, সন্ধ্যা, কি হয়েছে তোমার? সন্ধ্যা তাকালো না সৃজার পানে। চোখ জোড়া বুজে নিয়েছে। দু চোখ থেকে টপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শরীরের কম্পন বাড়ল, বই কমল না। না চাইতেও কতদিন পর রোবটের মতো মেয়েটির চোখ ভিজল। আকাশ সৃজার বলা সন্ধ্যার শব্দটি শুনতে পেয়েছে। সাথে সন্ধ্যার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে আকাশের বুকে চিনচিন ব্যথার উৎপত্তি দেখা দেয়। 2 চোখের পাতা বন্ধ করে ঢোক গিলে ভাঙা গলায় বলে, সন্ধ্যা। আকাশে ডাকে সন্ধ্যার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করল, কারণ সে জানে না। আবারও আকাশের কণ্ঠ ভেসে আসে, সন্ধ্যা কোথায় তুমি? সন্ধ্যা বা হাতে মুখ চেপে রেখেছে। ওপাশ থেকে আকাশ আবারও অসহায় কণ্ঠে ডাকে, সন্ধ্যা। সন্ধ্যার কি হলো কে জানে। সে দ্রুত কান থেকে ফোন নামিয়ে কল কেটে দেয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা সেদিকে তাকালো না,
কাপা হাতে ফোনের ভেতর থেকে সিম বের করে চোখের পলকে সিমটি দুখণ্ড করে ফেলে। সৃজা অবাক হয়ে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, এটা কি করলে তুমি? সন্ধ্যা ভেজা নির্জীব চোখে সৃজার পানে তাকালো। সৃজা বুঝতে পারছে না সন্ধ্যার কি হয়েছে। সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, বুঝেছি, তোমার কোনো কারণে মন খারাপ। একদম মন খারাপ করো না, একটু নিজেকে স্বাভাবিক করো বোন। সৌম্য ভাইয়া এসে তোমাকে এভাবে দেখলে কত কষ্ট পাবে জানো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সৌম্য টিউশন থেকে ফিরে মাত্র ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সৃজার বলা লাস্ট কথাটা শুনতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আমার বনুর? সন্ধ্যা মাথা নিচু করে রাখলো। সৃজা ভাঙা সিমের টুকরো দুটি সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য অবাক হয়। সৃজা বলে, আপনার ফোনে আকাশ ভাইয়া নামে সেভ করা ছিল, সে কল করেছিল আর তাই। সৌম্য মাঝপথে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও। সৃজা মাথা নিচু করে নিল। খারাপ লাগলো তার। সৌম্য সব সময় তার সাথে অকারণেই এরকম করে। সে তো সৌম্য সন্ধ্যাকে আপন ভাবে, কিন্তু সৌম্য তার উপর বরাবরই বিরক্ত হয়। সৌম্য আবারও ধমকে বলে, সোজা এখান থেকে যাও। সৃজা ঝাঁকি দিয়ে ওঠে, সাথে সন্ধ্যাও। সন্ধ্যা তার ভাইয়ের দিকে একবার তাকায়, আরেকবার সৃজার দিকে। সৃজা বেড থেকে নেমে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য চোখ বুঝলো, একে তো তার বোনকে এই ট্রমা থেকে বের করতে পারছে না, তার উপর আরেক ঝামেলা এসেছে। সৌম্যর ধারণা সৃজা ফোন অন করেই সন্ধ্যাকে দিয়েছিল। ভাবার কারণও আছে, সন্ধ্যা কখনো তার ফোন ছুঁয়েও দেখে না। তার বোনটা এই জগতে থাকে কিনা সেটাই সন্দেহ। আর আজ আকাশের কল রিসিভ করে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু স্বরে ডাকে, বনু। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, আমি চেয়েছিলাম আমার বনু ভীষণ স্ট্রং হবে, কিন্তু তুই তো আমার কথা রাখছিস না। আমার ইচ্ছের কথা এভাবে ভুলে গেলি। সন্ধ্যা সৌম্যর ফোন হাতে নিয়ে কিছু টাইপ করে সৌম্যর দিকে তাক করে। সৌম্য ফোনের স্ক্রিনে তাকায়। আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দেবে ভাইয়া, এজন্যই হয়তো কল দিয়েছিল। লেখাটি পড়ে সৌম্য অবাক হয়। তার বোনের দিকে তাকালো। আকাশের কথাটি মনে পড়ল। ডিভোর্স পেপার হাতে পেলে তোমাকে কল করবে। সন্ধ্যার চোখের পানি গালে গড়িয়ে পড়েছে। সৌম্য হয়তো বোনের মনের কথা বুঝতে পারল। সে এতটাও অবুঝ নয়। তার ইরাবতীকে ছাড়া থাকছে, সে বোঝে এই যন্ত্রণাদায়ক অনুভূতি। তার বোনটা কত বড় হয়ে গিয়েছে। হঠাৎ তার বনুর একজনের সাথে বিয়ে হয়ে গেল। সময়ের ব্যবধানে তার বনু ভালোবাসা নামক অসুখও বাঁধালো। কিন্তু সে কি করবে? একটি সম্পর্ক গড়তে যেমন পরিবারের সম্মতি প্রয়োজন হয় সমাজের সাথে খাপ খাওয়ানোর মতো অবস্থা, তেমনি প্রয়োজন হয় সম্পর্কে জড়ানো দুজন মানুষের সম্মতি। কিন্তু তার বনুর ক্ষেত্রে এসব কিছুই নেই। তার আর ইরাবতীর এক হওয়ার পেছনে কোনো অনুকূল পরিবেশ ছিল না কারোর সম্মতি। আর তার বনুর ক্ষেত্রে হয়েছে দুটো মানুষের মাঝে একজন আরেকজনকে চায় না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, নরম গলায় বোঝায়, একটা কথা শুনবি বনু? সন্ধ্যা সৌম্যর পানে আগ্রহী চোখে চেয়ে। সৌম্য একটু হেসে বলে, কেউ যদি আমাদের না চায় সেখান থেকে নিজেদের সম্মান খোয়াতে নেই, বরং সে প্রকাশ করার আগেই সেখান থেকে কেটে পড়তে হয়। একটা কথা মনে রাখবি, মানুষের মান পরিমাপ হয় তার মাঝে বিদ্যমান আত্মসম্মানের মাপকাঠির দ্বারা। সন্ধ্যা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেছে। জোরপূর্বক একটু হাসে। সত্যিই তো, সে কেন নিজের সম্মান খুইয়ে আকাশকে চায়? আকাশ তাকে চায় না। তাছাড়া তার তো গুণ খুঁজে পাওয়া যায় না, আর আকাশের গুণে শেষ হয় না। তবুও সন্ধ্যা জোর করে কেন থাকতে চাইছে? সন্ধ্যাও আর চাইবে না আকাশকে। আবার ভাবে সে তো চায় না আকাশকে, সে শুধু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। কথাটি ভাবতেই সৌম্যর দিকে চেয়ে বোঝালো, সে আকাশকে চায় না, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। সৌম্য নীরবে চেয়ে রইল। তার বোনও এখনো ছোট, আর একটু বড় হলে হয়তো নিজেই বুঝতে পারবে।
তাই আর কিছু বলল না। তাছাড়া আকাশের টপিক আসায় সন্ধ্যা আগের চেয়ে একটুখানি স্বাভাবিক আচরণ করছে, এই জন্য সৌম্যর ভালো লাগলো। সন্ধ্যার গালে হাত রেখে বলে, আমাদের কাউকে প্রয়োজন নেই বনু, আমার তুই আছিস, তোর আমি আছি, মনে থাকবে তো? সন্ধ্যা মলিন মুখে মাথা নাড়ল। সৌম্য উঠে দাঁড়িয়ে পরনের শার্ট খুলতে খুলতে বলে, আজ তুই ভাত খেতে দে, অনেক ক্ষুধা লেগেছে। কতদিন হলো তো আমাকে ভুলেই থাকলি, মনে হচ্ছে আজ একটু আধটু মনে পড়েছে তোর একটা অভাগা ভাই আছে। সন্ধ্যার মন খারাপ হলো। সে যে মাঝে মাঝে কি করে এটা নিজেই বুঝতে পারে না। কি করবে সে? বিছানার উপর থেকে নেমে ঘরের কোনায় গিয়ে প্লেটে ভাত বাড়ে। সৌম্য আর চোখে সন্ধ্যার কাজ দেখে মৃদু হাসল। আকাশ প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যাকে ডেকে কোনো সাড়া পায় না। হঠাৎ কল কেটে যাওয়ার পর থেকে সমানে কল দেয়। প্রতিবার ফোন বন্ধ দেখায়। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। রাগে হাতের ফোন আছাড় দিতে গিয়েও থেমে যায়। নিজেকে শান্ত করে সময় নিয়ে মাথায় কিছু খেললো। সময় নষ্ট না করে দ্রুত কাউকে ফোন করে। রিসিভ হতেই আকাশ বলে ওঠে, একটা নাম্বার পাঠিয়েছে, লাস্ট লোকেশন কোথায় ছিল আমাকে পাঠা। ওপাশ থেকে আকাশের পরিচিত এক ফ্রেন্ড বলে, 1 ঘন্টা টাইম দে। আকাশ চেঁচিয়ে বলে, পাগল নাকি? 1 মিনিটও দিতে পারবো না, এক্ষুনি দে, নয়তো বউকে ভুলে যা। ওপাশ থেকে ছেলেটি কাদু কাদু মুখ করে বলে, কয়েকদিন আগেই বিয়ে করলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, এর জন্য বলতে সময় লাগবে না। ওপাশ থেকে ছেলেটি অসহায় কণ্ঠে বলে, তোর কাজ করে দিচ্ছি, 5 মিনিট সময় দে অন্তত। আকাশ ছোট্ট করে বলে কল কেটে দেয়। ফোন টেবিলের উপর রেখে টেবিলের ড্রয়ার খুলে একটি কাগজ বের করে। ডিভোর্স পেপার এটা। সন্ধ্যা যাওয়ার 1 সপ্তাহের মাথায় আসমানি নওয়ান তাকে এই ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল। কিছু কথাও শুনেছিল। আকাশ চুপচাপ পেপারটির দিকে তাকিয়েছিল। মায়ের কোনো কথায় কানে দেয়নি, কোনো উত্তরও করেনি। এরপর পেপারটি একটি ড্রয়ারে অবহেলায় ফেলে রেখেছিল। আজ হঠাৎ পেপারটির কথা মনে পড়ল। রাগ হলো আকাশের। পেপারটি কুটি কুটি করে ছিঁড়ে ছিঁড়ে ফেলল। ফোনে টুং করে নোটিফিকেশন আসলে আকাশ দ্রুত ফোন হাতে তুলে নেয়। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে আকাশের মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর দ্রুত রেডি হয়ে নিল। প্যান্টের উপর একটি সাদা পাঞ্জাবি জড়ালো। আয়নায় কখনো নিজেকে সেভাবে দেখা হয়নি। আজ দেখলো তার পোশাকের দিকে। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনটি মনে পড়তেই আকাশ আরেকটু হাসলো। সন্ধ্যা যাওয়ার পর কখনো শার্ট পরেছে বলে মনে পড়ে না আকাশের। আকাশ শার্ট পরতে গিয়েও আবার রেখে দিয়ে পাঞ্জাবি পরেছে। এরকমও হয়েছে, রাস্তার পাশে ফুটপাতে নিয়ে বসে থাকা সাদা পাঞ্জাবির দিকে নজর পড়লে সেখান থেকে সব সাদা পাঞ্জাবি বেছে বেছে কিনে নিত। ফুটপাতের বলে ফিরিয়ে দিতে গিয়েও রেখে দিত। তার মনে হতো ব্যাপার না, পাঞ্জাবি তো সাদা, এতেই তার চলবে। এখন ঘড়িতে সময় 5টা। সিলেট যেতে যেতে কম হলেও 10টা বাজবে। রাত হলেও আকাশ যাবে। অতঃপর ফোন পকেটে রেখে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজের দিকে যেতে নিলে কোথা থেকে অরুণ দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে, বাতাস ওরফে সভাপতি বাবু, কংগ্রেস, মিষ্টি খাওয়া চল। আকাশ অরুণকে ঠেলে বিরক্ত হয়ে বলে, দূরে থাক, চিপকাস কেন? অরুণ ব্রুকুচকে বলে, এসবের হিসাব পরে করিস। তুই কি আদৌ বুঝতে পারছিস যে তুই ঢাকা উত্তর মহানগরের সভাপতি হিসেবে সিলেক্ট হয়েছিস? অ্যাটলিস্ট একটা এক্সপ্রেশন দে। অরুণ বিরক্ত হয়ে বলে, আপাতত মুড নেই। কথাটা বলে অরুণকে পাশ কাটিয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। অরুণ অবাক হয় আকাশের কাণ্ডে। এটা কে রে? আকাশ সভাপতি হয়েছে এই খবর পেয়ে আকাশ চিন্তিত। একটা লাফ দিত, নয়তো নিজেই তার উপর এসে ঝাঁপিয়ে পড়তো। এই তো সামান্য খুশি খুশি এক্সপ্রেশনটাও দিচ্ছে না। ভাবনার মাঝেই আকাশকে গাড়ি ঘুরিয়ে আকাশের দিকে আসছে দেখে অরুণ লাফ দিয়ে সাইডে গিয়ে দাঁড়িয়ে বলে, কিরে বাবা, মারার প্ল্যান করছিস নাকি? কোথায় যাচ্ছিস এখন? আকাশ এক সাইডে দাঁড় করিয়ে কাউকে কল করে। অরুণ জানালার কাছে এসে ঝুঁকে বলে, মিষ্টি কিনতে গেলে আমাকে নিয়ে যা, মিষ্টি আমার ফেভারিট। আকাশ ফোনে ওপাশের ব্যক্তি বলে, কাজ আছে আমার, কোথাও যেতে পারবো না, আগামীকাল দেখা যাবে, বাই। এরপর কল কেটে গাড়ি স্টার্ট দিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, মাকে বলবি কাছে গিয়েছে,
আজ নাও ফিরতে পারি। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে জায়গাটি প্রস্থান করে। সৌম্য খাবার খেয়ে ঘরের কোনায় বসে কিছু কাগজপত্র নেড়ে চেড়ে দেখছে, বিভিন্ন জায়গার দলিল। সেখানে আসার পর সৃজার বাবা তাকে এগুলো বের করে দিয়েছে আর বলেছে এগুলো সব সৌম্যর মা ওনাকে দিয়েছিলেন, তার মায়ের নামে সব জায়গা। অবাক করা ব্যাপার হলো জায়গাগুলোর প্রায় সবগুলো ঢাকায়, একটি মাত্র জায়গা বাংলাদেশের কোনো এক কোনায়। সৌম্য নিজেও বুঝতে পারছে না এটা ঠিক কোথায়। তবে ঢাকার জমিগুলোই অনেক ঝামেলা আছে, অর্থাৎ বলা যায় এসব মানুষের দখলে চলে গিয়েছে। সৃজার বাবা আফসোস করে বলেন, সৌম্যর মা কিছু না বলেই তার কাছে এসব রাখতে দিয়েছিল। ভদ্রলোক সব কাগজগুলো যত্ন করে রেখে দিয়েছিলেন। সৌম্যর মা তার থেকে কাগজগুলো সময় করে ফেরত নিবে, কিন্তু তার আগেই তার মা মারা যায়। সৃজার বাবা এসব কাগজপত্রের কথা ভুলে গিয়েছিলেন। অনেক বছর পর যখন কাগজগুলো বের করে খোঁজ লাগাই তখন জানতে পারে এসব মানুষের দখলে চলে গিয়েছে। কখনো পাবে কি না তাও জানে না। এক কথায় অনেক ঝামেলার এসব। তবে একটি জায়গায় প্রায় 10 শতকের মতো জায়গা আছে যেখানে কোনো ভেজাল নেই। সৌম্যর অবাক লাগছে, তার মা এত জমির মালিক কিভাবে ছিল? মা বাবার কোনো আত্মীয়কে সৌম্য ছোট থেকে দেখেনি, যেন তাদের দাদা দাদি নানা নানি কেউ নেই। এত বড় হলো অথচ কেউ কোনোদিন খোঁজও নিতে আসেনি। সৌম্য এসব নিয়ে কখনো ভাবেনি, তবে এই কাগজগুলো পাওয়ার পর ভেবেছে। ভাবনা অনুযায়ী সৌম্যের মনে হলো তার মা অনেক বিত্তশালী পরিবারের মেয়ে ছিল, তাহলে তার মা এত কষ্ট কেন করত? সৌম্যের হিসেব মিললে না। আরেকটি ব্যাপার, সে বুঝেছে তার মা তার বাবার থেকে বাঁচিয়ে রাখতে এই কাগজগুলো তার এই বিশ্বস্ত মামার কাছে দিয়েছিল। সৌম্যর ভার্সিটিতে ফাইনাল এক্সাম আছে কয়েকদিন পর, এই জন্য ঢাকা যেতে হবে একবার। তারপর সৌম্যের মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। সে ভাবলো তখন এই জমিগুলোর খোঁজ করবে গিয়ে। আর সৃজার বাবার টাকাগুলো কিভাবে দিবে তার মাথা কাজ করছিল না। তবে সে কোনো না কোনো এক উপায় বের করতই। কিন্তু একটি জমির কাগজ নির্ভেজাল পেয়ে সৌম্য সিদ্ধান্ত নিল তার এক্সাম শেষে সে এই জমিটা বিক্রি করে মামার টাকা শোধ করে দিবে। বাকি জমিগুলো হয়তো নিলামে ওঠার উপক্রম। হঠাৎ শুনতে পায় মেয়ে কণ্ঠে সন্ধ্যার নাম নিয়ে অনবরত কেউ ডাকছে আর এদিকে আসছে। সৌম্য কাগজগুলো ভাঁজ করে ব্যাগে ভরে রাখলো। সন্ধ্যা বিছানার উপর বসেছিল। তার নাম শুনে বিছানা থেকে নেমে দাঁড়ায়। হঠাৎই একটি মেয়ে দৌড়ে এসে সন্ধ্যাকে জাপটে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি, তাল সামলাতে না পেরে পিছন দিকে হেলে ঠাস করে মেয়েটির সহ সন্ধ্যা মেঝেতে পড়ে যায়। সন্ধ্যার মাথার পিছনটা খাটের সাথে গিয়ে লাগে। সৌম্য দৌড়ে আস্তে আস্তে ডাকে, বনু। সোহা নিজেও হতভম্ব হয়ে গিয়েছে। পিছন থেকে সাধন বড় বড় পা ফেলে এসে তার বোন সোহাকে সন্ধ্যার উপর থেকে টেনে তুলে সোহার গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। রেগে বলে, এই তোর কমন সেন্স নাই? মেয়েটা ব্যথা পেল না? সোহা অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বসিয়ে বিচলিত কণ্ঠে বলে, বনু কোথায় ব্যথা পেয়েছিস? সন্ধ্যা সোজা হয়ে বসে মাথা নাড়িয়ে বোঝায় তেমন ব্যথা পায়নি। সোহা অনুতপ্ত স্বরে বলে, সরি সন্ধ্যা, আমি এক্সট্রিমলি ভুল করে তোমাকে জড়িয়ে ধরে ফেলছি। কথাটা বলতেই পেছন থেকে সাধন সোহার মাথায় জোরে চাটি মেরে বলে, তোর তো জীবনেও শিক্ষা হবে না। সোহার রেগে সাধনের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, এই তুমি সবসময় আমাকে মারো কেন? তোমার হাত চুপ করে থাকে না? অশুভ ভাই একটা। সাধন রেগে বলে, আবার বেয়াদবি করছিস? কোন চেয়ে আজ শিক্ষা দিব বলে দিলাম। সোহা মুখ কেলিয়ে বলে, যাও তো এখান থেকে, সারা রাস্তা মেরে মেরে এনে শান্তি হয়নি তোমার? সাধন আবারও সোহার মাথায় থাপ্পড় মারে। সোহাও রেগে সাধনের হাতে কামড়ে ধরে। সাধন সমানে সোহার পিঠে থাপড়াচ্ছে। এদিক সৌম্য আর সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে সোহা আর সাধনের দিকে চেয়ে আছে। কথার ধরনে তো বোঝাই যাচ্ছে ভাই বোন, কিন্তু এভাবে মারামারি করতে দেখে সন্ধ্যার অবাক না হয়ে পারল না। দুজনে ঘাড় ফিরিয়ে দুজনের দিকে মুখ চাওয়াচাই করলো। কি মনে করে দুজনেই একসাথে হেসে ফেললো। সৌম্য গাল চুলকে বলে, তুই এরকম মার খেতে চাস বনু? সন্ধ্যা গাল ফুলিয়ে তাকায়। সৌম্য হেসে আবারও সাধনা সোহার দিকে তাকায়। দুজনের অবস্থাই সেম।
এ ওকে মারছে, ও ওকে মারছে। সৌম্য জীবনেও সন্ধ্যাকে একটা থাপ্পড় দেয়নি, জীবনে পারবে বলেও মনে হয় না। সৃজা দৌড়ে এসে সোহাকে টেনে সরিয়ে এনে বলে, আরে সাধন ভাইয়া, তুমি ওকে মারছো কেন এভাবে? সাধন হাতের দিকে তাকিয়ে দেখলো কামড়ে পুরো মাংস বের করে দিয়েছে। রেগে বলে, একে বিয়ে দিয়ে আমার শান্তি হবে। রাক্ষসের মতো কামড়ে মাংস তুলে নিয়েছে। সোহা রেগে বলে, আরে তুমি যে আমার মাথার ছান্দে মেরে মেরে জখম করে দিলে। এরপর সৃজার দিকে তাকিয়ে বলে, আপু ও আমার সারা রাস্তা মাথায় চাটি মারতে মারতে এনেছে। সাধন রেগে বলে, ভালো করেছি, আরও মারা উচিত তোকে। সৃজা কপাল চাপড়ায়। এরা এত বড় হয়েও আর ভালো হলো না। সৃজা হতাশ কণ্ঠে বলে, দয়া করে তোমরা থামো, মেহমানদের সামনে দু ভাই বোন মারামারি শুরু করে দিয়েছে। সৃজার কথায় সোহা আর সাধন দুজনেই সৌম্য আর সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বিছানায় বসিয়েছে। সোহা সাধন দুজনেই কেমন অপ্রস্তুত হয়ে গেল। তারা ভুলেই বসেছিল এখানে অপরিচিত দুজন আছে। মারামারির সময় কিছু মনে থাকে না। সৃজা সন্ধ্যার দিকে চেয়ে বলে, সন্ধ্যা, পরিচয় করিয়ে দিই, এর নাম সোহা আর ওই ভাইয়ার নাম সাধন। অনেক আগে আমাদের এখানে থাকতো, তখন থেকে ওরা আমার একদম নিজের ভাই বোন হয়ে গিয়েছে। চঞ্চল সোহা এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, আমি তোমার জন্য এসেছি। তুমি কেমন আছো সন্ধ্যা? সন্ধ্যা সৌম্য দুজনেই ভারী অবাক হয়। মেয়েটি এমন ভাবে কথা বলছে যেন কতই না চেনা তাদের। সোহা হেসে বলে, আমি জানি তুমি ভালো নেই, তোমার মন ভালো করতেই আমি এসেছি। আমি যেখানে থাকি সেখানে কারোর মন খারাপ করে থাকতেই পারে না। সন্ধ্যা মেয়েটির কথায় একটু হাসলো। সাধন এগিয়ে এসে সৌম্যের উদ্দেশ্যে বলে, তুমি সৌম্য তাই না? সৌম্য উঠে দাঁড়িয়ে সাধনের দিকে হাত বাড়িয়ে কুশলাদি করে ছোট্ট করে বলে। জি। সাধন হেসে বলে, সৃজার আব্বু আঙ্কেল আমাদের সাথে তোমাদের গল্প অনেক আগে থেকেই করতো। তোমরা এসেছো শুনে আমরা দেখা করতে চলে আসলাম। সৌম্য মৃদু হাসলো। সোহা সাধনের সাথে পরিচিত হয়। তারা দুই ভাই বোন। তাদের মাঝে শুধু বয়সের মিল ছাড়া আর কোনো মিল নেই। সোহা সাধন দুজনেই অনেক ফর্সা আর ভীষণ চঞ্চল, কিন্তু সৌম্য সন্ধ্যা এর বিপরীত। সোহা ফ্রেশ হয়ে কিছু খেয়ে সেই যে সন্ধ্যার পাশে বসে গল্প করতে বসেছে, এরপর থেকে একটু ওঠেনি। মেয়েটি এত হাসায় সন্ধ্যা না চাইতেও হেসে ফেলে। সৃজা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে সন্ধ্যাকেও একটু হলেও স্বাভাবিকভাবে পাচ্ছে সোহার জন্য। সৌম্য সন্ধ্যাকে হাসতে দেখে স্বাভাবিক হয়ে ইশারায় অনেক কিছু বোঝাতে দেখে ভীষণ শান্তি পায়। তার এই পাতানো মামার ঋণ সৌম্য কখনোই শোধ করতে পারবে না। না চাইতেও তার কত শত সমস্যা সমাধান করে দেয়। রাত তখন প্রায় 8টা। সাধন কোথা থেকে এসে সোহার মাথায় একটি চাটি মারে। সোহা কথার মাঝে মাথায় ব্যথা পেয়ে মাথা ডলতে ডলতে বা হাতে সাধনের পেট বরাবর একটি ঘুষি মারে। সাধন রেগে বলে, আমি তোর বড় ভাই, আবার মারলি আমাকে? সোহাও রেগে বলে, আর তুমি যে এসে মারলে তার বেলা। সাধন দাঁত কিরমির করে বলে, বাড়ি যাবি না? কত রাত হয়েছে দেখেছিস? কখন থেকে আন্টি খেতে ডাকছে। বলতে বলতে সোহার মাথায় আরেকটি চাটি মারে। সোহা আবারও সাধনকে মারতে গেলে সন্ধ্যা সোহাকে আটকে দেয়, ইশারায় না করে। সোহা কাদো কাদো মুখ করে বলে, তুমি নিষেধ করেছ। তুমি জানো এ ভাইয়াটা আমাকে মেরে মেরে সারাটা জীবন পুরো বাজি করে দিল। সৌম্য এগিয়ে এসে বলে, তোমরা কি সবসময় এরকম মারামারি করো? সাধন একটু আমতা আমতা করে বলে, তুমি চেনো না একে, ওর থেকে বাঁদরও ভালো আছে। সোহা ভেঙচি কাটে। সৌম্য কি বলবে বুঝলো না। সে তো পদে পদে শুধু অবাক হচ্ছে। সে সন্ধ্যাকে একটু টাচও আস্তে করে তার বোন যেন ব্যথা না পায়। আর এই ছেলে তার বোনকে দিব্যি মেরে যাচ্ছে। রাতের খাবার শেষে সোহা আর সাধন আরও বেশ কিছুক্ষণ গল্পগুজব করে সবার সাথে। কখন 10টা বেজে গিয়েছে গল্পের তালে কেউ বুঝতে পারেনি। সৃজার বাবা সাধনকে থাকতে বললে সে জানায় আজ কোনোভাবেই থাকা যাবে না, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সোহাও রেডি হয়ে আসে। হঠাৎ মাথায় কিছু আসতেই সৃজার বাবার কাছে গিয়ে বলে, আঙ্কেল, সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যাই প্লিজ আঙ্কেল। সৃজার বাবা কিছু বলার আগেই সৌম্য বলে, না, আমার বোনও কোথাও যাবে না। সোহা অসহায় চোখে তাকায়। সন্ধ্যার ভাই কেমন অদ্ভুত। তার ভাই তো তাকে দু চোখে সহ্য করতে পারে না, আর এদিকে সন্ধ্যার ভাই সন্ধ্যাকে দু চোখের আড়াল হতে দেয় না।
আহা, সন্ধ্যার কি কপাল। এসব ভাবনা রেখে সোহা সন্ধ্যার হাত ধরে সৌম্যর সামনে এসে বলে, ভাইয়া আপনার বোনকে অনেক যত্ন করব, প্লিজ যেতে দেন। সৌম্য বিরক্ত হয়ে সন্ধ্যাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে বলে। কোনো দরকার নেই, আমি আমার বোনের যত্ন করতে পারি। সৌম্যর কথা শুনে সৃজারা সব হাসছে। এক বোন পাগলার কাছে এই সোহা কিসব ভুলভাল আবদার করছে। সোহা সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, সন্ধ্যা তোমার ভাইয়াকে বোঝাও প্লিজ, তোমাকে আমি অনেক কিছু রান্না করে খাওয়াবো। সন্ধ্যা সোহার কথাই হেসে ফেলল। মনে হচ্ছে সে ছোট্ট বাচ্চা, তাকে খাবারের লোভ দেখিয়ে যেতে বলেছে। ইশারায় বলে, তোমরা আজকে যাও, আবার এখানে আসবে কেমন? সন্ধ্যা বোবা কথা সোহা বুঝতে পেরে মন খারাপ করে বলল, ও তুমি আমার সাথে যেতে চাচ্ছ না? তোমাকে আমি বোন ভাবলো, তুমি আমার বোন ভাবতেই পারছো না। সন্ধ্যা মন খারাপ করে তাকালো। মেয়েটি ভীষণ ভালো, কয়েক ঘন্টার পরিচয়ে মনে হচ্ছে কত যুগের চেনা। সন্ধ্যা তার ভাইকে ডেকে ইশারায় বোঝায়, ভাই আমি যাই ওর সাথে। সৌম্যর সাথে সাথে বলে ওঠে, তুই আবার আমাকে রেখে চলে যেতে চাইছিস বনু? সন্ধ্যা অসহায় চোখে তাকালো ভাইয়ের দিকে। যেদিকেই যাচ্ছে সবাই তাকে ভুল বুঝছে। সৃজার বাবা হেসে বলে, সৌম্য চিন্তা করো না, সাধনা সোহা সন্ধ্যাকে অনেক আপ্যায়ন করবে। সোহা মায়ের সন্ধ্যাকে খুব পছন্দ হয়েছে। সোহা খুব খুশি হলো। সৌম্য মানবে না, পাগল নাকি? সে রাতে ঘুমাতেই পারবে না তার বোন অন্য কোথাও গেলে। সাধন এগিয়ে এসে বলে, সৌম্য তুমিও আমাদের সাথে চলো, আমাদের ওখানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সৃজার বাবাও সাধনের সাথে একমত। অচেনা অজানা কারো বাড়ি যেতে সৌম্য যদিও ভীষণ ইতস্তত বোধ করেছিল, কিন্তু সন্ধ্যার দিকে চেয়ে রাজি হলো। সন্ধ্যা সোহার সাথে খুব সুন্দর মিশে গিয়েছে। তার জীবনের চাওয়ার মধ্যে সর্বপ্রথম চাওয়া তার বোনও ভালো থাকুক। এ কারণে সৌম্য রাজি হয়। এরপর সকলে রেডি হয়ে সাধনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাধন সৌম্য আগে আগে হাঁটছে, সোহা সন্ধ্যা আর সৃজা পিছে পিছে হাঁটছে। ঘড়িতে প্রায় 10:30 বাজে। আকাশ মাত্র ভানুগাছ গ্রামে এসে নেমেছে। মেইন রাস্তা থেকে গাড়ি আর ভেতর দিকে আসে না। বিরক্ত হলো সে। কোন অচপাড়া গ্রাম এটা কে জানে। গাড়ি সাইড করে রেখে মেইন রাস্তা থেকে কাঁচা রাস্তায় নেমে পড়ে। চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। আকাশ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে রাস্তার দিকে তাক করে হাঁটতে থাকে। বাম পাশটায় পাঞ্জাবির সাথে কি যেন বেঁধে যাওয়ায় আকাশ দাঁড়িয়ে গিয়ে বাম দিকে ফিরে তাকায়। তখনই আকাশের পাশ দিয়ে সৌম্য সাধন পাশ করে যায়। পিছু পিছু সন্ধ্যা, সোহা আর সৃজা আকাশের পাশ দিয়ে পাস করতে গিয়ে আকাশে ডান বাহুর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। রাস্তাটি ছোট, একসাথে তিনজন। আবার পাশে আকাশ দাঁড়িয়ে থাকায় সন্ধ্যা আকাশের সাথে বেঁধে গিয়েছে। অন্ধকারে তেমন কিছু দেখাও যায় না। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুচকে নিয়েছে। আকাশ বিরক্ত হলো পাঞ্জাবি ছুটাতে পেরে সে আর এখানে দাঁড়ালো না। যে পড়ার পড়েছে, তার মাথায় আপাতত সন্ধ্যা ঘুরছে। সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দম নিবে। পায়ের গতি বাড়িয়ে দ্রুত পায়ের সামনের দিকে এগিয়ে যায়। এদিকে সন্ধ্যাকে পড়ে যেতে সোহা দ্রুত সন্ধ্যার পাশে বসে বলে, আয় হায়, বললে কিভাবে? সৃজা ফোনের আলো ধরেছে। সোহার সামনে তাকালে দেখলো একটি পাঞ্জাবি পরা ছেলে গটগট পায়ে এগিয়ে যাচ্ছে। রাগ হলো তার। কিছু বলতে নেওয়ার আগেই সৌম্য দৌড়ে এসে বলে, তোমরা আমার বনুকে ফেলে দিয়েছো কেন? সোহা আর সৃজা ব্রুকুচকে তাকালো। তারা আবার কখন ফেলে দিল সন্ধ্যাকে? সৌম্য সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে জিজ্ঞাসা করে, বনু কোথাও ব্যথা পেয়েছিস? পিছন থেকে সাধন বলে, তুমি এত হাইপার হো কেমনে ভাই? মানুষের সোনা হারিয়ে গেলেও এত হাইপার হয় না। সন্ধ্যা ঝাপসা চোখে সৌম্যের পানে চেয়ে আছে। যদিও অন্ধকার, তবুও একটু আধটু যা দেখতে পেল। সন্ধ্যার মনে হয় তার ভাই এত ভালো কেন? সৌম্য সন্ধ্যার কাপড় ছেড়ে দিয়ে বা হাতে আগলে নিয়ে সামনে এগোতে বলে, সোনা হারালে সোনা পাওয়া যায়, আমার বনু হারালে কোথায় পাবো ওকে? সন্ধ্যা ডান হাতে সৌম্যর পেছন থেকে হাত পিঠে রাখে, বা হাতে আবেগে অশ্রু মুছে নেয়। পিছন পিছন সাধন, সোহা, সৃজা এগিয়ে যায়। সৃজা যদিও অবাক হয় না তেমন। এই কয়দিনে এদের ভাই বোনের সম্পর্ক ধারণা হয়েছে তার। তবে সাধন আর সোহা ভীষণ অবাক হয়। সৌম্যকে যত দেখেছে শুধু অবাকই হচ্ছে তারা।
আকাশ একদম সন্ধ্যাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যর ফোনের লাস্ট লোকেশন এই ঘর। বাড়িটা কাঠের, একটু অদ্ভুত টাইপ। আকাশ হাত দিয়ে দরজায় নক করে। সৃজার বাবা বাইরে দাঁড়িয়েছিল। সৌম্যদের ঘরের সামনে একজনকে দেখে এগিয়ে এসে বলে, কে ওখানে? আকাশ উল্টো ঘুরে ফোনের লাইট তাক করে। আকাশের দিকেও সৃজার বাবার টর্চ লাইট তাক করে আছে। আকাশ চোখ মুখ কুঁচকে তাকায়। সৃজার বাবা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশকে দেখে। খবরের কাগজ পড়ার অভ্যেস তার অনেক আগে থেকে, আর সেই সূত্রে আজকের পেপারে বড় করে লেখা ছিল আজকের আকাশ নওয়ান ঢাকা উত্তর মহানগরের সভাপতি হিসেবে সিলেক্ট হয়েছে। আকাশের ছবি বড়সড় করে দেয়া ছিল। ভদ্রলোকের আকাশকে চিনতে অসুবিধা হয় না। এগিয়ে এসে বলে, তোমার নাম কি আকাশ নোয়ান না? আকাশ অবাক হয় এই লোকটাকে কিভাবে চেনে। এরপর তার অবস্থানের কথা মনে পড়লে বুঝলো আজ অনেক জায়গায় হঠাৎ হঠাৎ সবার জিজ্ঞাসায় সে কেমন অপ্রস্তুত হয়ে পড়েছে। এসব রেখে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, সন্ধ্যা কোথায়? সৃজার বাবা আগের চেয়েও বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। এই ছেলে সন্ধ্যাকে খুঁজছে কেন? সৌম্য সন্ধ্যার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে সে অবগত। আকাশের সন্ধ্যার খোঁজ তার কাছে মোটেও ভালো লাগলো না, বরং ভয় পেল সে। আকাশ নিজেকে শান্ত করে বলে, আপনার বাসা হয়তো পাশে। সন্ধ্যার সম্মুখে ডেকে দিন, আর্জেন্ট। সৃজার বাবা সাথে সাথে বলে, এ নামের কেউ এখানে থাকে না। কথাটা বলে সে উল্টো ঘুরে তার ঘরের দিকে চায়। আকাশ জহুরি চোখে চেয়ে আছে সৃজার বাবার দিকে। মনে হচ্ছে লোকটি পালিয়ে গেল। আকাশ কিছু বলতে গিয়েও বলল না। উল্টো ঘুরে ঘরের দরজায় খেয়াল করলে দেখলো বাইরে থেকে দরজা আটকে রাখা, তবে তালা দেয়া নয়। আকাশ একটুও সময় ব্যয় না করে দ্রুত দরজার ছিটকিনি খুলে ফেলে। তার ফ্রেন্ডটাকে এই লোকেশনটি দিয়েছে। সন্ধ্যা সৌম্য এই ঘরেই নিশ্চয়ই থাকে, হয়তো বাইরে গিয়েছে। এসব ভাবনা থেকে দরজা খুলল। ওদিকে সৃজার বাবা দরজা খোলার শব্দ পেয়ে দ্রুত এগিয়ে আসে। আকাশ ঘরের ভেতর গিয়ে ফোনের ফ্ল্যাশ চারদিকে ঘোরায়। সুইচ বোর্ড চোখে পড়লে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। পিছন থেকে সৃজার বাবা বলে, এসব কি ধরনের অসভ্যতামি? রাত বিরাতে অচেনা মানুষের ঘরে এভাবে ঢুকছো কেন? আমার এখানে তোমার ক্ষমতা চলবে না। সৃজার বাবার কথা আকাশের কানে গিয়েছে কিনা তার দৃষ্টি ঘরের কোনায় টেবিলের উপর। আকাশ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখল টেবিলের কোনায় একটি শুকনো বকুল ফুলের মালা। পাশেই সেই সেম ছবি যেটা সন্ধ্যা নিজ হাতে এঁকে তাকে দিয়ে গিয়েছিল। আকাশ কাগজটি আর বকুলের মালা দুটোই ডান হাতে তুলে নেয়। এই দুটি জিনিস সন্ধ্যা তাকে দিয়েছিল। আকাশ আজও রেখে দিয়েছে, সন্ধ্যাও রেখে দিয়েছে এগুলো। আকাশ দৃষ্টি ঘুরিয়ে ঘরের আশেপাশে তাকায়। সন্ধ্যা এই ঘরে নেই কেন? ঘরের কোনায় সন্ধ্যার একটি পরিচিত শাড়ি দেখতে পেয়ে আকাশ ঢোক গিলল। সৃজার বাবা রেগে বলে, আমি তোমাকে কিছু বলছি। আকাশ চোখ বুঝলো এই লোকটি তাকে মিথ্যা বলছে কেন। দ্রুত উল্টো ঘুরে শক্ত কণ্ঠে বলে, সন্ধ্যা কোথায়? সৃজার বাবা ঢোক গিলে বলে, এই নামে এখানে কেউ থাকে না। আকাশ তীক্ষ্ণ চোখে ভদ্রলোকটির দিকে তাকায়। এই লোকের মুখ দেখে বোঝা যায় কিছু লোক আছে। আকাশ পা দিয়ে একটি চেয়ার তার সামনে এনে চেয়ারে বসে বাম পায়ের উপর ডান পা তুলে রাখে। বা হাত ডান পায়ের উপর রেখে সৃজার বাবার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও মিথ্যা বলবেন আঙ্কেল। আমি বাবার বয়সী লোকদের সম্মান করি। আপনি সন্ধ্যাকে আনুন, নিজের সম্মান বাঁচান। সৃজার বাবা তার ঘরে পায়চারি করছেন, ঘাম ছুটছে তার। আকাশ যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে গিয়েছে সে সন্ধ্যা আর সৌম্যকে ঠিক খুঁজে বের করবে। তারপর সৃজার বাবার ব্যবস্থা করবে। সৃজার বাবা নিজের ছেলে মেয়েদের জন্য যেমন ভয় পাচ্ছে তেমনি সন্ধ্যা সৌম্যের জন্য ভয় পাচ্ছে। তার ধারণা সৌম্যের পেটে চাকু মারা সন্ধ্যাকে রেপ করার চেষ্টা, এসবে আকাশের হাত রয়েছে। মনে না হওয়াটাও অস্বাভাবিক না। সৌম্যর মায়ের নাম ছিল জ্যোৎস্না। বিত্তশালী পরিবারের মেয়ে ছিল সে। সেই সূত্রে হয়তো তার ছেলে মেয়েদের জন্য এসব বড় বড় মাপের মানুষের শত্রুর অভাব নেই। সে সৃজার মা আর সৌম্যের মা জ্যোৎস্না একসাথে পড়াশুনো করত। সে সৃজার মাকে ভালোবাসতো। জ্যোৎস্না সৃজার মাকে কনভিন্স করেছিল, কিন্তু কারো পরিবার মেনে নিচ্ছিল না। এমনকি সৃজার মাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। এরপর সে সৃজার মাকে নিয়ে পালিয়ে আসার পর তাকে অনেক হেল্প করেছিল। তার পকেট শূন্য ছিল। সৌম্যর মা নির্দ্বিধায় তাকে বেহিসাব টাকাও দিয়েছিল। তখন জ্যোৎস্নার বিয়ে হয়নি। এরপর বহু বছর জ্যোৎস্নার আর কোনো খবর পায়নি সৃজার বাবা। তারপর একদিন এসে জায়গার দলিলগুলো তাকে দিয়েছিল।
আর বলেছিল এগুলো যত্ন করে রেখে দে, আমি আবার আসবো নিতে। সৃজার বাবা জিজ্ঞেস করেছিল সে কোথায় হারিয়েছিল। জ্যোৎস্নার উত্তর ছিল সে পরে এসে বলবে। সে বিয়ে করেছে, একটি ছেলে আছে যার নাম সৌম্য, আর মেয়ে পেটে, নাম রাখবে সন্ধ্যা। জ্যোৎস্নার শেষ আবদার ছিল। তারপর একদিন সৌম্য এসে নিজের পরিচয় দেয় আর জানায় তার মা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। সেদিন সৃজার বাবা মা দুজনে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। তার প্রিয় বান্ধবী ছিল যে নিঃস্বার্থে তাদের কত শত সাহায্য করেছে। এরপর সৌম্যর থেকে সৌম্যর বাবার স্বার্থপরকতার কথা শুনে বুঝেছিল জ্যোৎস্না কেন তাকে সৌম্য আর সন্ধ্যার মামা হতে বলেছিল। কথাগুলো ভেবে সৃজার বাবা দীর্ঘশ্বাস ফেলে। জ্যোৎস্নার পরিবারকে সে চেনে না। জ্যোৎস্নার মৃত্যুর পর শুধু জানলো সৌম্যর বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, এতটুকুই সৌম্যর মুখে শুনেছে। সৃজার মা চিন্তিত কণ্ঠে বলেন। সৃজার বাবা ঝাপসা চোখ জোড়া মুছে বলেন, জ্যোৎস্নার ছেলে মেয়ে আমার কাছে আমানতের মতো, ওদের আমি ঠিক রক্ষা করব, চিন্তা করো না। এরপর পকেট থেকে ফোন বের করে সাধনের নাম্বারে কল করে। সাধন, সোহা, সন্ধ্যা, সৌম্য আর সৃজাকে নিয়ে কিছুক্ষণ আগে কাঠের ছোট্ট একটি বাড়ি, দুটো রুম আছে এখানে। সৌম্য সন্ধ্যা অবাক হলো, কেউ নেই এখানে। সৌম্য বলে, তোমরা একাই থাকো, আর কেউ নেই? সোহা হেসে বলে, আর কে থাকবে, আমি আর বায়া একাই থাকি এখানে। সাধন সোহাকে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে দিতে বলে। সৌম্য আর সে এখানে থাকবে। সোহা, সন্ধ্যা আর সৃজা পাশের রুমে থাকবে। সোহা ভাইয়ের কথা মতো ঘর গোছাতে লাগলো। সুন্দর করে বিছানা ঝেড়ে সন্ধ্যা আর সৃজার সাথে গল্প করে। সন্ধ্যা ইশারায় বোঝায়, সোহাও সুন্দর মতো বুঝে যায়। ওদিকে সাধন পাশের ঘর ঠিকঠাক করে। এই ঘরে এসে দেখলো সোহা ঘর ঝাড়ু না দিয়েই আবারও গল্পে মেতেছে। রাত হয়েছে আর বিচ্ছু কাজ বাদে আবারও গল্প করতে লেগে পড়েছে। এগিয়ে এসে ঠাস করে লোহার মাথায় মারে। সোহাও রেগে তার ভাইকে মারে। সাধন এবার আরও রেগে যায়। এর একটু আদব নেই, তাকে কিভাবে মারে কথাটা ভেবে সাধন সোহার ঘাড় ধরে সমানে পিঠে থাপ্পড় দেয়। আজ একে আদব শিখিয়েই ছাড়বে। বড় ভাইয়ের গায়ে হাত তুলবে কেন? সৌম্য আর সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে। সৌম্য দ্রুত এগিয়ে গিয়ে সাধনকে টেনে ছাড়িয়ে নেয় আর বলে, মেয়েটাকে এভাবে মারছো কেন? ব্যাগাতে লেগে যাবে। তুমি তো দেখছি ভাই হয়ে বোনকে মেরে মেরে আমার মানও ডোবাবে। আমি আমার বোনকে একটা টাচ না করেও শুনবো ভাইয়েরা বোনদের শুধু মারে। সন্ধ্যা আর সৃজা সোহাকে টেনে ধরে রেখেছে। সৌম্যর কথা শুনে সন্ধ্যা সৌম্যর দিকে তাকিয়ে হাসে। সৌম্য সন্ধ্যার দিকে অসহায় মুখ করে তাকায়। সোহা সন্ধ্যা আর সৃজা থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে তেড়ে যায় সাধনের দিকে। গিয়ে ঠাস ঠাস করে গালে গালে সবখানে সমানে থাপ্পড় মারে। তাকে কতগুলো মারলো, সে ছেড়ে দিবে নাকি? এদিকে সোহার এমন কাজে আবারও সৌম্য সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সাধন রেগে মেগে সৌম্যকে ধাক্কা দিয়ে সোহার চুল টেনে ধরে দুগালের সমানে চড়ায়। সৌম্য সাধনকে টানলেও সাধনকে একটুও টলাতে পারে না। ওদিকে সন্ধ্যাও সোহাকে টেনে হারাতে চাইছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে সাধন গায়ের জোরে সোহাকে ধাক্কা দেয়। ফলস্বরূপ সোহা ঘরের কোনায় উল্টে পড়ে। পাশে রাখা বটির উপর ডান হাত গিয়ে পড়ে। টেবিলের কোনায় গিয়ে কপাল লাগে। একই সাথে ঘরের দেয়ালের সাথে মাথায় অনেক জোরে ধাক্কা খায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। সন্ধ্যা দৌড়ে গিয়ে সোহাকে টেনে তোলে। ডান হাতের একটু কেটেছে, বেকায়দায় লাগলে হাত আজ কি হয়ে যেত। কপালের কোনায় কেটেছে। সোহা মাথার পেছনে হাত রেখে ফোপাচ্ছে। সন্ধ্যা অসহায় চোখে তাকালো। সৃজা রেগে বলে,